ঘটনাটি আজ থেকে 15 বছর আগে বা 16 বছর আগে, 2010-11 সাল বা এরকম কাছাকাছি একটা সময়। তো এই শরীফা ভাবির চাচা শ্বশুর, তার নাম হচ্ছে আলিমউদ্দিন। উত্তরের জঙ্গলের পশ্চিম পাশে ওনার একটা ধানি জমি আছে। তো এই আলিমউদ্দিন একদিন মাগরিবের কিছু আগে ওনার জমিতে কীটনাশক ছিটিয়ে ক্ষেতের আইল ধরে হেঁটে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছেন। আইলের বাম সাইডে রয়েছে পানি নিষ্কাশনের জন্য ছোট নালা বা ড্রেন। উনি যখন আইল ধরে হেঁটে সামনে আসছিলেন, তখন তিনি দেখতে পান জঙ্গলের ভেতর দিয়ে যেই পায়ে চলা রাস্তাটি গিয়েছে, ওখান দিয়ে 4 কি 5 জন লোক হেঁটে আসছে। দেখে মনে হচ্ছে ওনারা তাবলিগ জামাতের লোক, গায়ে সাদা জোব্বা, মাথায় পাগড়ি পরা, হাতে তসবিহ। তো উনি ভেবেছেন তাবলিগ জামাতের লোক, কিন্তু এই জঙ্গলে কি করতে আসলেন রাতের বেলা? পথ ভুলে গেলেন নাকি? তো ওনার জমিটা ছিল জঙ্গলের ওই রাস্তাটা থেকে একটু নিচের দিকে। তো উনি ভেবেছিলেন দূর থেকে তাদেরকে সালাম না দিয়ে উপরে উঠে সামনে গিয়ে তাদেরকে সালাম দিবেন। তো উনি যখন যাচ্ছিলেন, তখনই ওনার মনে হলো যে ওনাকে কেউ একটু জোরে ধাক্কা মেরে আইলের পাশে ওই ড্রেনটিতে ফেলে দিল, আর তার পায়ে কেউ একজন প্রচন্ড জোরে বাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। উনি তো ব্যথায় চিৎকার করে যখন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন, তখন আর কাউকে দেখতে পেলেন না। উনি ওখান থেকে অনেক কষ্টে উঠে খোঁড়াতে খোঁড়াতে বাড়িতে ফিরলেন। তারপর ওনাকে হাসপাতালে নিয়ে যখন এক্সরে করানো হলো, তখন দেখা গেল ওনার পায়ের 2টো হাড়ি ফেটে গেছে। অনেকদিন পায়ের চিকিৎসার পর যখন উনি কিছুটা হাঁটতে চলতে পারেন, তখন একদিন উনি চিন্তা করেন যে ওনাদের গ্রামে ছোট্ট একটা খাল রয়েছে। ওই খালটা কলা গাছের ভেলা দিয়ে পার হয়ে খালের ও পাশে ওনার একটা জমি আছে, ওই জমিতে উনি যাবেন ঘাস নিড়াতে। তো উনি হাতে একটা কোদাল আর কোমরে একটা ছোট্ট কাঁচি গুজে, মানে যেটা দিয়ে আর কি ঘাস নিড়ানো হয়, সেটা নিয়ে ভেলা করে রওনা দিলেন ওপারে যাওয়ার জন্য। উনি যখন খালের মাঝামাঝি এসেছেন, তখন ওনার মনে হলো সেদিনের মতো কে একজন ওনাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল, আর সাথে সাথে ওনার পা চেপে ধরে টেনে পানির তলায় নিয়ে যাচ্ছে। উনি বাঁচার জন্য হাত পা ছুটছে এবং হাত পা ছোটাছুটি করে উপরে উঠে আসতে চাইছেন, কিন্তু পারছেন না। ওনার ভাগ্য ভালো যে তখন খালে কিছু মানুষ গোসল করছিল। তারা ওনাকে এভাবে হাবুডুবু খেতে দেখে ওনার কাছে এগিয়ে গিয়ে তাকে পানি থেকে প্রায় মরমর অবস্থায় তুলে বাড়িতে নিয়ে যান। তারপর থেকে উনি যখনই একা কোথাও যেতেন, তা দিনের বেলা হোক আর রাতের বেলাই হোক, কখনো সাপ, কখনো লাশ এসব রাস্তার উপর পড়ে থাকতে দেখতেন। একদিন মাঝ দুপুরে উনি ওনার ক্ষেত থেকে, প্রথম যেদিন ওনাকে আইলে ফেলে দিয়েছিল ওই ক্ষেত থেকে আর কি, সেই রাস্তা ধরে উনি বাড়িতে হেঁটে ফিরছিলেন। এই মাঝ দুপুরে উনি হঠাৎ চারপাশে অসংখ্য গোখরা সাপের বাচ্চা দেখতে পান, যেগুলো তার দিকে ফনা তুলে তাকিয়ে আছে, মানে ছোট বাচ্চা কিন্তু ফনা তুলে তাকিয়ে আছে। তখন তো উনি ভয়ে, যে সূরা পড়তে জানতেন, যে দোয়া দুরূদ জানতেন, এগুলো পড়ছিলেন এবং এক পা করে পেছাতে থাকেন। হঠাৎ করে সবগুলো সাপ ওনার চোখের সামনে ভোজবাজির মতোই উধাও হয়ে গেল। উনি তো ভয়ে এক দৌড়ে বাড়িতে চলে এলেন। তারপর ওনাকে একজন কবিরাজ দেখানো হলে, কবিরাজ যখন ওই জিনগুলোকে হাজির করলো, তখন ওই জিন বলে যে সেদিন আমরা মাগরিবের নামাজের জন্য যাচ্ছিলাম, তো আমাদেরকে দেখেও সালাম দেয়নি, উল্টো আমরা ওকে দেখে বিরক্ত হই, তাই মূলত ওর উপর রেগে আমরা ওকে একটু শাস্তি দিচ্ছিলাম আর কি। তখন আলিমউদ্দিন বলেন যে আমি তো কাছে গিয়ে সালাম দেবো ভেবেছিলাম, আর আমি তো মানুষ মনে করে এগিয়েছিলাম, আমি তো মানুষ না অন্য কিছু, এটা তো বুঝতেই পারিনি। তখন ওই জিনেরা তাদের ভুল বুঝতে পারে, তখন আলিমউদ্দিনকে তারা ক্ষমা করে দেয়। এরপর ওই জিনগুলো চলে যায় ওখান থেকে। এরপরে আলিমউদ্দিনের সাথে ওরকম কোনো ঘটনা ঘটেনি। এবার আসি শরীফা ভাবির বলা আরেকটি ঘটনায়। এই ঘটনা আজ থেকে 4 বছর আগে, মানে 2020 সালের দিকের ঘটনা। দক্ষিণ পাড়ার একজন বৃদ্ধা মহিলা মারা যান। ওই মহিলাকে দাফন করা হয় তাদের বাড়ির পেছনে যে জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের যে পুরনো কবরস্থান রয়েছে, যেটা ছোট জঙ্গলে ভরে গেছে, ওইখানে। মহিলার ছেলের যেই বউ, এই বউটা ওই মহিলার মৃত্যুর মাসখানেক পরে একদিন বেলা 12টা কি 12:30, মানে একদম, মানে কি বলবো আর কি, দুপুর বেলা বলা চলে আর কি, মানে ওই সময় সবাই কাজে ব্যস্ত থাকে। এইরকম একটা সময় একটা
ঝাড়ু আর পাতা রাখার জন্য একটা বেতের খাঁচা নিয়ে ওই জঙ্গলে যান পাতা ঝাড়ু দিতে। ওই মহিলা খাঁচাটা এক পাশে রেখে এক মনে পাতা ঝাড়ু দিচ্ছিলেন। হঠাৎ উনি পেছন থেকে কিছু একটা শুকনো পাতার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে আসার শব্দ শুনে কৌতূহলবশত পেছন ফিরে তাকান। আর উনি যেটা দেখতে পান, এটা দেখেই তো উনি প্রচন্ড ভয় পান। উনি দেখতে পান একটা ভাঙা কবরের ভেতর থেকে ওনার মৃত শাশুড়ির মতোই দেখতে কিছু একটা বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে ওনার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে উনি ভয়ে এক চিৎকার দিয়ে পাতা রাখার খাঁচা ঝাঁটা ওখানেই ফেলে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। এরপর কিন্তু উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। আরেকজন লোক, তার নাম বাচ্চু মিয়া, উনি রাতে খাল থেকে মাছ ধরে ওই জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ওনার প্রকৃতির ডাককে সাড়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়। আর এই অনুভূতি থেকেই উনি একটু সামনে এগিয়ে গিয়ে একটা বাঁশ ঝাড়ের আড়ালে ফ্রেশ হওয়ার জন্য উনি যান। আর ওনার পাশে ওনার মাছের হাঁড়িটা রাখেন। তো উনি ওইখানে যাওয়া মাত্রই দেখতে পান একটা বাঁশের পেছন থেকে কালো কুচকুচে ছোট বাচ্চার মতো একটা আছে। আর ওই জিনিসটা একটা হাত ওই মাছের হাঁড়িটার দিকে বাড়িয়ে দিয়েছে এবং হাঁড়িটা ধরেছে। তো বাচ্চু মিয়া ভয় না পেয়ে রেগে গিয়ে ওনার পাশে পড়ে থাকা একটা বাঁশের কঞ্চি দিয়ে সজোরে ওই হাতটাকে মেরেছে একটা বাড়ি। আর সাথে সাথে উনি টের পান কিছু একটা ওনাকে হ্যাচকা টান মেরে এক টানে বাঁশের আগায় তুলে ফেলেছে। তো বাচ্চু মিয়া তো মারাত্মক ভয় পেয়ে ওখানে ওই বাঁশের আগা থেকে চিৎকার করে গলা ফাটিয়ে বলছেন, এই আমারে নামাও, আমারে নামাও, আমারে মাইরা ফেললো গো, কে আসো আমারে নামাও। তো বাচ্চু মিয়ার চিৎকার শুনে আশেপাশের মানুষজন এগিয়ে আসে। এই বাঁশঝাড় থেকে ওই বাঁশের ওই জায়গা থেকে তাকে অনেক কষ্টে নামানো হয়েছিল। অনেক কষ্ট হয়েছিল মানুষদেরকে, ওনারও অনেক কষ্ট হয়েছিল। তো যাই হোক, এই মোয়াবুদের দক্ষিণ পাড়ায় একটা ছোট কালভার্ট রয়েছে। কালভার্টটার ডান পাশে খোলা মাঠ আর বাম সাইডে ঝোপঝাড়। অনেকেই রাতে দিনে ওখানে বসে বাতাস খায়, আড্ডা দেয়। এই দক্ষিণ পাড়ারই এক লোক ঢাকায় জুতোর কারখানায় কাজ করে, তার নাম হচ্ছে আরশ আলী। ছুটিতে সে বাড়িতে আসে নাইট ট্রিপের বাসে। রাত যখন 12:30 বা তারও কিছুটা পরে এমন একটা সময় হবে আর কি আনুমানিক। তো আরশ আলী যখন ওই কালভার্টের কাছাকাছি এসেছে তখন সে দেখতে পায় কালভার্টের উপরে কালো বোরখা পরা 4 জন মহিলা বসে আছে। তো আরশ আলী ভাবছে, এত রাত্রে এই মহিলারা এখানে কি করে? এদের কি এখন বাতাস খাওয়ার সময় হলো, গল্প করার সময় হলো? তো উনি বিষয়টা একটু ভালোভাবে নেন না। তো উনি এই চিন্তা করতে করতে কালভার্টে উঠবেন, এমন সময় একজন মহিলা বলে ওঠে, এই আরশ আলী, এদিক দিয়ে যাইও না, দেখছো না আমরা এখানে বসে আছি, ঘুরে অন্য রাস্তা দিয়ে যাও। তো আরশ আলী আসলে বিরক্ত হন, এত রাতে এই মহিলাগুলো এখানে বসে গল্প করছে, এটা দেখে মূলত বিরক্ত হয়েছেন। তারপর আবার তাকে বলছে যে এদিক দিয়ে না গিয়ে ঘুরে যেতে। তো উনি এই বিরক্তি থেকে তাদেরকে বলে ওঠেন যে আমার বাড়ি হলো এইদিকে, আমার যাওয়ার পথ এইদিকে, আমি আপনাদের জন্য অন্য রাস্তা দিয়ে ঘুরে কেন যাব? তো এই কথা বলে উনি সামনের দিকে যেই না চলা শুরু করেছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ একজন এই আরশ আলীর চুলের মুঠি ধরে তার শরীরটাকে উল্টো দিকে ঘুরিয়ে তার কোমরে মেরেছে সজোরে এক লাথি। এক লাথি খেয়ে আরশ আলী কালভার্ট থেকে নিচে পড়তে পড়তে বেঁচে গেলেও পরবর্তীতে সে পেছন দিকে তাকিয়ে দেখে ওই কালভার্টে এই আরশ আলী ছাড়া আর কেউ নাই। সে তো বুঝেছে যে সে কি ভুলটা করেছে, কারণ যাদেরকে উনি স্বাভাবিক মহিলা মানুষ মনে করেছিলেন, আসলে ওনারা তো মহিলা ছিলেন না, ওনারা ছিলেন কোনো অশরীরী। তো উনি তো ওই অবস্থায় কি দৌড় দেবেন, কি করবেন, প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার দিয়ে উনি বেহুশ হয়ে গেছেন। ওই কালভার্টের আশেপাশে কিন্তু ঘর বাড়ি রয়েছে। তো ওইখান থেকে কিছু লোকজন এই শব্দ শুনে ছুটে এসে দেখে যে একজন লোক পড়ে আছে, তাকে চিনতেন, আরশ আলীকে চিনতেন আর কি। তো ওনাকে ওখান থেকে ধরে বাড়িতে দিয়ে আসে। তো এবার আসি আবার শরীফা ভাবি, উনি যা দেখেছেন সেই ঘটনায়। শরীফা ভাবির তখন নতুন বিয়ে হয়েছে। তো উনি রাতে খাবারের পর ওয়াশরুমে গিয়েছেন। তো ওনার ঘরের দিকে আবার ফিরছিলেন ওয়াশরুম থেকে। তো উনি দেখেন সাদা ধবধবে মোটা তাজা একটা ঘোড়া ওনার আর ওনার শাশুড়ির ঘরের মাঝখানে যে একটা চাপা রাস্তা রয়েছে
এটা ধরে হেঁটে বেরিয়ে সামনের রাস্তার দিকে যাচ্ছে। তো দুই ঘরের মাঝখানের রাস্তাটা এতটাই সরু যে ওই ঘোড়ার যে বডি, তাদের ঘরের যে শলার বেড়া, এই বেড়াতে ঘষা লাগছে আর শব্দ হচ্ছে। তো উনি ঘোড়াটাকে দেখে ভয়ে সেখানেই দাঁড়িয়ে চিৎকার করে ওনার শাশুড়িকে ডাকতে থাকেন। ওনার শাশুড়ি তো কুপি হাতে বেরিয়ে যখন এসেছেন, তখন উনি যেটা দেখেছেন সেটা ওনার শাশুড়িকে বলেন। শাশুড়ি বলেন যে, বৌমা তুমি ভয় পেও না, এই ঘোড়াটাকে রাতের বেলা মাঝে মাঝে অনেকেই দেখে, তো আমরা অনেকে এটাকে দেখি, আমরা ভয় পাই না। আর এটাকে দেখে কোনো ধরনের কোনো চিৎকার চেঁচামেচি, এর দিকে কোনো জিনিস ছুঁড়ে মারা, এই জিনিসটা করা যাবে না। আর এই জিনিসটা কারো এখন পর্যন্ত ক্ষতি করেছে এমন নজির আমরা শুনি নেই। ও এদিক দিয়ে যায়, হাঁটাহাঁটি করে, এটা ওর রাস্তা, আমরাও এটা মেনে নিয়েছি। এটা অনেক আগে থেকেই চলছে এমনটা। তো এইভাবেই এই শরীফা ভাবিকে তার শাশুড়ি বলেছিলেন। তো ওই দিনের পর থেকে আরো অনেকবারই নাকি এই শরীফা ভাবি ওই ঘরের পাশ দিয়ে ওই ঘোড়াটাকে বেরিয়ে যেতে দেখেছেন। এমনকি মাঝে মাঝে নাকি ওইটা যে ডাক দেয়, ঘোড়া যেভাবে ডাক দেয়, ওইটা ডাকও নাকি শুনেছেন। তো যাই হোক, এবার আর একজনের ঘটনায় আসি। তো এবার যে ঘটনাটি ঘটেছে সেটা হলো এই ভাবির স্বামী, মানে এই শরীফা ভাবির স্বামী, তার নাম হলো আব্দুল জলিল, মানে এই জলিল ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছে। তো এই জলিল ভাই কিন্তু তখন রিক্সা চালাতো। উনি এখন আর রিক্সা চালান না, ওনার কিছু জমি আছে, সেটাই চাষবাস করেন আর কি। তো এই ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগের, মানে 2003, 4, 5 এরকম একটা সময় আর কি। তো ঘটনা যখন ঘটে ওই সময় ছিল কিন্তু একটা ভরা জ্যোৎস্নার সময়। রাতে উনি রিক্সা নিয়ে ওই কালভার্ট, যে কালভার্টের কথাটা একটু আগে আমরা বলেছি যে আরশালী ভয় পেয়েছিলেন আর কি, ওই কালভার্টের রাস্তা ধরে বাড়ি ফেরত আসছিলেন। তখন তিনি ওই সাদা ঘোড়াটিকে কালভার্টের নিচে দেখতে পান। ওইটা খুব আস্তে আস্তে নিজের মতো করে হেঁটে হেঁটে নিচ থেকে রাস্তার উপরের দিকে উঠছে। তো উনি ভাবলেন আজকে উনি দেখবেন এই ঘোড়াটা কোথা থেকে আসে আবার কোন দিকে যায়। উনি রিক্সাটা ওখানেই রেখে ধীর পায়ে ওটার পিছু নিলেন। ঘোড়াটা একসময় কালভার্টের বাম সাইডের জঙ্গলের ভেতর ঢুকে গেল। উনিও কিছু না বুঝে ওটার পিছু পিছু জঙ্গলে ঢুকে গেলেন, খুবই কৌতূহল দেখবে উনি। তারপর উনি ওই ভেতর ঢুকে আর ওই ঘোড়াটাকে খুঁজে পান না। অনেক দূর পর্যন্ত এগিয়ে এদিক ওদিক খুব ভালো করে খুঁজলেন, না, কোথাও আর ওই ঘোড়াটাকে উনি দেখেন না। যখন উনি ফিরতি পথ ধরার জন্য ঘুরে হাঁটা ধরলেন, তখন ওনার মনে হলো, আরে আমি কোথায়? এ তো এক অচেনা ভয়ঙ্কর জঙ্গল। এমন বড় জঙ্গল উনি কখনো দেখেন নাই, আর জীবনে কখনো ঢোকেনও নাই। এটা তো সেই চিরচেনা জঙ্গল না। এই জঙ্গলটার প্রতিটা গাছ উনি চেনেন, কিন্তু এটা উনি কি দেখছেন? এটা উনি কোথায় আসলেন? এই জঙ্গলটা পুরোটাই ওনার অচেনা। তো উনি তো যখনই যেদিকেই যাচ্ছেন আরো গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছেন, অথচ এমন গভীর জঙ্গল ওই গ্রাম কেন, বাংলাদেশের অনেক জেলাতেই পাওয়া যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। তখন উনি ভয় পেতে শুরু করলেন যে আমি তো ভুল করেছি, আমি তো ভয়ঙ্কর এক জায়গায় চলে এসেছি, এই জায়গা তো কোনো মনুষ্য জায়গা না। ভয়ে ওনার গা হাত পা কাঁপতে লাগলো। এখন উনি বাড়িতে ফেরত আসবেন কিভাবে? উনি একটা গাছের নিচে বসে পড়লেন। উনি কিছুক্ষণ বসার পর যখন একটু উঠে দাঁড়িয়েছেন, হঠাৎ করে ঠাস করে ওনার গালে একটা চড় অনুভব করলেন। এরপর ওনার কিছু মনে নাই। অনেক রাত হয়ে গেছে, এদিকে উনি বাড়ি ফেরত আসছেন না। এটা দেখে ওনার বাড়ির লোকজন ওনাকে খুঁজতে বের হয়ে দেখতে পারেন কালভার্টের কাছে ওনার রিক্সা পড়ে আছে, উনি নেই আশেপাশে। তখন ওনাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরের দিকে লোকজন ঢুকে যান। তখন গাছের একটি নিচে, মানে একটা গাছের নিচে ওনাকে পড়ে থাকতে দেখেন সবাই। ওখান থেকে আনার পরে ওনার মুখ থেকে দেখা যাচ্ছে রক্ত বের হচ্ছে এবং ওনার মুখের দুটি দাঁত ভাঙা। ওনার জ্ঞান ফেরার পরে উনি অনেকদিন অসুস্থ ছিলেন। কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করার পর জানা যায় যে একে তো উনি ওনার ওই ঘোড়াটাকে দেখেছেন, দেখে ওখানে দাঁড়িয়ে থাকা উচিত ছিল। এরপর উনি পিছু নিয়েছেন, পিছু নিয়ে আবার জঙ্গলের মধ্যে ঢুকেছেন। মানে ওই ঘোড়াটিকে বিরক্ত করার একদম চরম লেভেলে উনি চলে গিয়েছিলেন। এই জন্যই মূলত ওনাকে এই শাস্তি দেওয়া হয়েছে। ঘটনাটির সময়কাল 2020 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির দিকে। ওই সময় কিন্তু এসএসসি পরীক্ষা চলছিল দেশব্যাপী।
আর ওনার ভাই এই আইনুল আবেদিন ভাইয়া উনি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। পরীক্ষার পরের দিন পড়ার টেবিল থেকে এসে হুট করে উনি ওনার আম্মুকে বলছেন যে আমার একটা কাজ আছে, আমি একটু বাইরে বেরোবো, ফিরতে একটু রাত হবে। পরের দিন পরীক্ষা, এখন কারো কাজ থাকতে পারে, এইটা তো আসলে কোনো পরিবার মেনে নেবে না। তো ওনার আম্মু তো সাফ সাফ বলে দেন কোনোভাবে এখন বাইরে যাওয়া যাবে না, তোমার কালকে পরীক্ষা, এখন কোনোভাবে বাইরে যেতে পারবে না। উল্টো আরো বকাঝকা করেন যে যাও রুমে যাও, লেখাপড়া করো। তো কি আর করা, ওনার আম্মুর মুখ থেকে বকাঝকা শুনে উনি রুমে চলে গিয়েছেন। রাত প্রায় 11টা, পরের দিন পরীক্ষা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো 11টার দিকে ভাত টাত খেয়ে যে যার রুমে চলে গেছেন। এই যে আইনুল ভাইয়া উনি ওনার রুমে, আর নিশু আপু উনি ওনার রুমে, আর ওনার আব্বু আম্মু আর এক রুমে। এদিকে কি হয়েছে, এই খাওয়া দাওয়া করার বেশ খানিকক্ষণ পর আস্তে করে এই আইনুল ভাইয়া ওনার বোন মানে নিশু আপুর রুমে এসে বলতেছে, এই নিশু, আমি কিন্তু এখন বাইরে যাচ্ছি, খবরদার কাউকে বলবি না। এখন ওনার বোন চিন্তা করছে যে আসলে বাইরে যাওয়ার তারাটা কি, নিশ্চয়ই কোনো পরীক্ষার কারণে, অথবা কোনো সাজেশন হোক বা গ্রুপ স্টাডি হোক, যেহেতু উনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এই কারণেই মনে হয় বাইরে যেতে চাচ্ছে। এটা মা বাবার কাছে বলছে না, আর বললেও যেতে দিবে না, যেহেতু জরুরি। তো উনি আর কিছু বলেন নাই আর কি, আচ্ছা ঠিক আছে তুমি যাও, তাড়াতাড়ি ফেরত এসো, তুমি না আসলে আমি ঘুমাবো না, মানে এরকমটা বলেছেন আর কি। আর উনি জানালা দিয়ে, ওনার যে রুমটা, মূলত এই নিশাপুর রুমটা ছিল ঘরের পশ্চিম পাশে, তো ওই দিক দিয়ে, ওই জানালার ওখান দিয়ে যদি তার ভাই ডাকে, মানে আইনুল আবেদিন ভাই ডাকে, তাহলে উনি শুনতে পাবেন এবং দরজাটা খুলে দিতে পারবেন। তো এই আইনুল আবেদিন ভাই চিন্তা করলেন যে যেহেতু জেগে থাকবে, খুশি হয়ে তাকে আবার 100 টাকা দিয়েছে এই নিশু আপুকে, যাই না 100 টাকা, তাহলে কিছু কিনে খাস। তো নিশু আপু খুশি, উনি ওনার মতো করে লেখাপড়া করছেন আর ভাইয়ের অপেক্ষায় আছেন যে কখন আসবে। তো এই লেখাপড়া করতে করতে উনি কখন যেন বিছানার উপর ঘুমিয়ে গেছেন, নিজেও বলতে পারেন। তো এই নিশু আপুর ঘুম ভেঙেছে ওনার আম্মুর চিল্লাচিল্লির শব্দে। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত প্রায় 3:30টার মতো বাজে। তো উনি তাড়াতাড়ি করে ওনার রুম থেকে বের হয়ে ওনাদের ড্রয়িং রুমে গিয়ে দেখেন যে এই আইনুল আবেদিন ভাই অজ্ঞান অবস্থায় সোফায় শুয়ে আছে, আর ওনার আম্মু তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আর এই নিশু আপুর আব্বু উনি জানালার পাশে দাঁড়িয়ে খুব চিন্তিত মনে একটার পর একটা সিগারেট ধরাচ্ছেন। তো কি হয়েছে জিজ্ঞেস করলে ওনার আম্মু তো এই নিশু আপুকে খুব বকাঝকা দেয় যে এই তুই খেয়াল করলি না যে ও বাইরে গেছে, নিষেধ করলি না। তো যাই হোক, এর অল্প কিছুক্ষণ পরেই এই আইনুল আবেদিন ভাইয়ের কিন্তু জ্ঞান ফিরে ঠিকই, কিন্তু উনি কোনো কথা বলতে পারছেন না। বোবা মানুষ যেরকম আওয়াজ করে ঠিক ওই রকম করে আওয়াজ করছে। তো এমত অবস্থায় এই নিশাপুর আব্বু উনি ওনাদের স্থানীয় মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন তাকে কল করেন। উনি যদি ওই সময় ঘুমাচ্ছিলেন, তো কল করে তাকে বাসায় ডেকে নিয়ে আসেন। এদিকে উনি আসার পর তখন কিন্তু অনেক রাত, বলতে 3:30টার দিকে, তো মানে এই নিশু আপু টের পেয়েছেন সব, ওনার ঘুম ভেঙেছে। এরপরে প্রায় আধা ঘন্টা চলে গেছে, তখন প্রায় 4টার বেশি বাজে। ইমাম মুয়াজ্জিন সাহেব এসেছেন, এসে জিজ্ঞেস করছেন আসলে হয়েছে কি। তো এখন ওই আইনুল আবেদিন ভাই তো কিছু বলতে পারছে না, বোবা মানুষের মতো শব্দ করছে। শুধু এই নিশু আপুর আম্মু হুজুরকে এতটুকু বলেন যে হঠাৎ করে আম্মু আম্মু বলে চিৎকার করার শব্দ উনি পেয়েছেন। এরপরে দরজা খুলে দেখেন যে উনি নিচে পড়ে আছেন অজ্ঞান অবস্থায়। এরপরে মূলত তাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে ঘরের মধ্যে। তো এসব কিছু শোনার পর মুয়াজ্জিন সাহেব ওই অবস্থায় তেল পরা দেন, সরিষা পরা দেন এবং তেলগুলো ওনাকে গায়ে মেখে দিতে বলেন। পরের দিন কিন্তু পরীক্ষা। এই ঘটনা কিন্তু রাত্রিবেলা ঘটল। সকাল বাজে 9টার দিকে এই আইনুল আবেদিন ভাইয়াকে ওনার আব্বু গাড়িতে করে পরীক্ষার সেন্টারে দিয়ে আসেন। তো সেন্টারে দিয়ে উনি বেশ কিছুটা দূরে চলে এসেছেন। প্রায় বেলা 11টার দিকে এই আইনুল আবেদিন ভাই যে স্কুলে পড়তেন, ওই স্কুলের যিনি একজন টিচার, ওই টিচার উনি আবার এই আইনুল আবেদিন ভাইয়ের আব্বুকে চিনতেন, তার ফোন নাম্বার তার কাছে ছিল। হঠাৎ করে ফোন করে বলছে যে দ্রুত আপনি পরীক্ষার সেন্টারে যান। পরীক্ষার সেন্টারের যিনি মানে হল প্রধান, উনি ফোন করেছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষককে যে এই আইনুল আবেদিনের অবস্থা ভালো না,
পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, বমি করছে, বমির সাথে খুব রক্ত বের হচ্ছে, অবস্থা খুব খারাপ, দ্রুত যেতে হবে। তো এইভাবে একটা মারাত্মক বাজে খবর পেয়ে দ্রুত এই নিশু আপুর আব্বু তাড়াতাড়ি করে পরীক্ষার সেন্টারে চলেন। সেন্টার থেকে তাকে ওইখান থেকে হসপিটালে নিয়ে যান। এদিকে বাড়িতে খবর পাঠানো হয়। এসব খবর শুনে ওনার আম্মু তো কান্নাকাটি শুরু করে দেন, এবং কান্নাকাটি করতে করতে উনি অসুস্থ হয়ে পড়েছেন। এখন পরিবারে তো মাত্র ওনাদের দুইটা সন্তান, এই নিশু আপু আর আইনুল আবেদিন ভাই। এখন এই অবস্থায় এই আইনুল আবেদিন ভাইয়াকে প্রায় 11 দিন হসপিটালে রাখা হয়েছিল। বাকি পরীক্ষাগুলো কিন্তু আর দেওয়া হয়নি। 11 দিন পর যখন আর কোনো উন্নতি হচ্ছে না, তখন ওই আইনুল আবেদিন ভাইয়াকে বাসায় নিয়ে আসা হয়। অনেকের পরামর্শ নিয়ে অনেক হুজুর দেখানো যায় হয় আর কি, কোনো উপকার হচ্ছিল না ওই সময়। আর এই আইনুল আবেদিন ভাইয়ের মধ্যে অদ্ভুত কিছু আচরণ দেখা যায়। উনি নিজে নিজে বিড়বিড় করে কথা বলতো, ঘরের দেয়ালকে নাকি সালাম করতো, আবার কখনো কখনো পড়ার টেবিলকে ধরে সালাম করতো, আর সকলের দিকে কেমন যেন এক ভয়ানক দৃষ্টিতে তাকাতো। ওই দৃষ্টিতে তাকানো দেখলেই যে কারো পিলে চলবে, আর সবসময় একা একা থাকতো, কারোর সাথে তেমন কোনো কথা বলতো। তো একদিন এই নিশু আপুর আব্বু খুব ভালো একজন হুজুরের সন্ধান পান, ওখানে নিয়ে যান। তো মূল ঘটনাটা জানা যায় ওনার ওখানে নিয়ে যাওয়ার পর, কারণ এর আগে কিন্তু এই আইনুল আবেদিন ভাই কারো কাছেই কোনো বিষয়গুলো ভালো করে বলতে পারতেন না, সেটা যে কোনো কারণেই হোক। তো ওইখানে যখন নিয়ে যাওয়া হয়, তখন ওই আইনুল আবেদিন ভাই বলেন যে যেই রাত্রে উনি বাড়ি থেকে বের হয়েছিলেন, মূলত উনি লেখাপড়ার উদ্দেশ্যে বের হন নাই। উনি ওই রাত্রে গিয়েছিলেন চট্টগ্রাম, যেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেটাকে চুয়েট বলে, ওই চুয়েটে গিয়েছিলেন। ওই চুয়েটে একটা কনসার্ট হওয়ার কথা ছিল। ওই কনসার্টে বাংলাদেশের খুব নাম করা একজন শিল্পী জেমসকে আমরা অনেকেই চিনি, ওই জেমস এসেছিলেন। আর ওনাদের বাড়ি থেকে চুয়েটের দূরত্ব যদি গাড়ি নিয়ে যাওয়া যায় 20 মিনিটের মতো লাগে। তো গান শেষ হওয়ার পর ওনারা বাড়িতে ফেরত আসছিলেন। তো ওনারা বাইক নিয়ে 3 বন্ধু গিয়েছিলেন। তো ওই 3 বন্ধুরও কিন্তু পরীক্ষা, তারপর ওনারা গিয়েছিলেন। এখন বাকি 2 জনের বাড়ি অন্য এলাকায়, ওদের 2 জনের কিন্তু মানে একই বাইকে 3 জন, তো 2 জন তো অন্য এলাকায়। ওরা তো একটা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত এই আইনুল আবেদিন ভাইকে নামিয়ে দিয়ে ওরা চলে গেছে। ওইখান থেকে কিন্তু তার বাড়িতে খুব বেশিক্ষণ হাঁটতে হয় না, অল্প সময় হাঁটতে হয়। তো বাড়িতে যাওয়ার আগে একটা পারিবারিক কবরস্থান রয়েছে। তো উনি যখন ওই কবরস্থান ক্রস করছেন, হঠাৎ করে কোনো একটা প্রাণী নাকি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। তো হঠাৎ এমন চিৎকার শুনে রাতের বেলা উনি তো খুব ভয় পেয়ে গেছেন। এরপর হঠাৎ করে পেছন থেকে মনে হচ্ছে কারো হাঁটার শব্দ, আস্তে 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 পেছন থেকে হেঁটে তার দিকে আসছে। উনি কে হেঁটে আসছে এটা দেখার জন্য যেই না পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, তখন দেখেন পেছনে মানুষের অবয়বেই কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা স্বাভাবিক উচ্চতা থেকে একটু বড়। আর এই আইনুল আবেদিন ভাইয়ের বডি থেকে ওই অবয়বের বডির দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি, সর্বোচ্চ 6 ইঞ্চি দূরত্ব হবে। এবং এত কাছাকাছি ওই বডিটা আছে যে ওই বডির নিঃশ্বাস নিচ্ছে, ওনার গরম নিঃশ্বাস এবং নিঃশ্বাস নেওয়ার শব্দটাও উনি পাচ্ছিলেন। হঠাৎ করে ঘুরে যদি কাউকে এত কাছে রাতের বেলা কেউ দেখে, তাহলে তার কি অবস্থা হতে পারে? ওই অবস্থায় ওনার মনে হচ্ছিল হৃৎপিণ্ড ভয়ে মনে হচ্ছে শরীরের ভেতর থেকে খুলে বাইরে চলে আসবে। এরপর উনি যেই না ঘুরে দৌড় দেওয়ার জন্য মানে আগাবেন, মানে যেই না উনি ঘুরেছেন, তখন দেখেন ওই একই ব্যক্তিটা আবার ওনার সামনে ঠিক একই দূরত্বে দাঁড়িয়েছেন, মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে। এরপর ওনার আর কিছুই মনে নেই, উনি ওইখানে অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর ওনার হুঁশ আসে, উনি দেখেন উনি রাস্তাতেই পড়ে আছেন। ওনার আশেপাশে 2 থেকে 3টা কালো রঙের বিড়াল ঘোরাঘুরি করছে। উনি উঠে আল্লাহর নাম নিয়ে দৌড় দেন। ওনার বাড়ি যে কোন দিকে ওই সময় খেয়াল ছিল না, মানে এমন ভাবে দৌড় দিয়েছেন যে উনি কোন দিক যাচ্ছেন জানেন না, তবে উনি বাড়ির দিকে এসেছিলেন। বাড়ির কাছাকাছি এসে ওনার আম্মুকে আম্মু বলে ডাক দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরের বিষয়গুলো তো বাড়ির সকলেই দেখেছে। তারপরে নাকি ওই অবস্থায় যখন হুজুরের কাছে উনি বিষয়গুলো বলছেন, তখন কিন্তু নিশু আপু তারপর ওনার আম্মু এখানে উপস্থিত ছিলেন। এরপরে হুজুর কি করেছেন, এই নিশু আপু ওনার আম্মুকে ওই রুম থেকে বলেন যে আপনারা এই রুম থেকে যান, আমি এর সাথে কথা বলবো। এরপরে কি হয়েছে, হুজুর কি করেছে, ওনারা কিছু বলতে পারেননি। তবে
ওই দিন রাত্রে নাকি এই আইনুল আবেদিন ভাইয়ের রুম থেকে ভাঙচুরের আওয়াজ শুনে সকলের ঘুম ভেঙে যায়। গিয়ে দেখেন যে এই আইনুল আবেদিন ভাই তার রুমে থাকা শোকেসের গ্লাস ভেঙে সেই গ্লাস দিয়ে হাত কেটে রক্ত চুষে চুষে খাচ্ছে। মনে হচ্ছে সে অনেক দিনের ক্ষুধার্ত। এসব দেখে তো বাড়ির সকলে খুবই ভয় পেয়ে গেছেন। ওনাদেরকে দেখে এই আইনুল আবেদিন ভাইয়া নাকি জোরে বলে ওঠে, আমাকে হুজুরের কাছে কেন নিয়ে গেলি? তাড়াতাড়ি মেরে ফেলতে চাস আমাকে? তোরা তো নিজেরাও মরবি, আমি যখন মরবো আমিও তোদের সাথে নিয়েই মরবো। এই কথা বলেই নাকি এই আইনুল আবেদিন ভাইয়া হঠাৎ করে মাটিতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। এই নিশু আপার আব্বু কিন্তু সারা রাত এই আইনুল আবেদিন ভাইয়ের পাশেই বসা ছিলেন। এরপর দিন সারাদিন মোটামুটি ঠিকঠাকই যায়। রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। এই নিশোপর আম্মু ওয়াশরুমে যাওয়ার জন্য যখন উঠেছেন তখন কি মনে করে এই আইনুল আবেদিন ভাইয়ের রুমের দিকে গিয়েছেন যে কি করছে সে দেখার জন্য, ঘুমাচ্ছে না কি করছে। তো উনি গিয়ে দেখেন এই আইনুল আবেদিন ভাই রুমে নাই, অথচ রুমের দরজা খোলা, বাড়ির মেইন গেট আবার বন্ধ। তাহলে সে বের হলো কিভাবে? তাকে তো সারা বাড়ি খুঁজেও যখন পাওয়া গেল না, তখন এই নিশোপুর আম্মু তার আব্বুকে ডেকে তুলে। তো এবার ওনার আব্বু এই আইনুল আবেদিন ভাইকে খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর তাকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সেই কবরস্থানে, যে কবরস্থান থেকে উনি ভয় পেয়েছিলেন। এই আইনুল আবেদিন ভাই নাকি একটা কবরের অর্ধেকটা খুঁড়ে ওটার ভিতরে শুয়েছিল। তো ওইখান থেকে তাকে নিয়ে আসা হয়। ওখানে কেন গিয়েছে কথা জিজ্ঞেস করলে আইনুল আবেদিন ভাই বলে যে না তো আমি কিছু জানি না, আমি কিভাবে গেলাম কি করলাম আমি কিছু বলতে পারি। এইভাবে প্রতিনিয়ত ছোট বড় বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ওনাদের বাড়িতে ঘটছিল। আর রাতের বেলা এই আইনুল আবেদিন ভাইয়ের রুম থেকে নাকি অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যেত। আর একটা ভয়ানক ব্যাপার, সেটা হলো এক ধরনের গন্ধ পাওয়া যেত। যেমন কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে আতর, আগরবাতি, গোলাপ জল, এই ধরনের একটা সেন্ট আসে, ওই ধরনের সেন্ট মানে মরা বাড়ির যে গন্ধ ওইটা নাকি পাওয়া যেত। প্রতি রাত্রেই নাকি ওনার রুম থেকে এই গন্ধটা ভেসে আসতো। আর 2023 সালের জানুয়ারি শুরুর দিকে যখন শীতকাল, তখন এই ঘটনাটা সূত্রপাত হয়। একদিন এই কাউসার আর আজিজুল, এই দুই ভাই, ওনারা তো ঘুমাচ্ছেন, আর আরেক পাশে এই ফুপু মানে এই দুই ভাইয়ের যিনি মা, উনি ঘুমাচ্ছিলেন। মূলত ওর যে বাবা মানে এই দুইজনের যে বাবা, ওরা ঢাকা থাকে, আর যে মাহফুজ যে বড় ভাই সে বরিশালে চাকরি করে। তো এই জন্যই বাড়িতে এই তিনজনই থাকেন, এক রুমে ঘুমান, আলাদা আলাদা জায়গায়। তো রাত আনুমানিক 2টো কি 3টা হবে, হঠাৎ করে এই ফুপুর মেজ ছেলে কাউসার সাপ সাপ বলে চিৎকার দিয়ে ওঠে। এখন তার চিৎকারে ওই আজিজুল যে, তার তো ঘুম ভেঙে যায়, সেও তো মা মা করে ডেকে ওঠে। তো এই ফুপু তো কোন রকমে উঠে লাইট জ্বালিয়ে ওদের কাছে গিয়েছে, বলে কি হয়েছে রে? তখনই কাউসার বলে মা সাপ সাপ, ওই যে কালো কুচকুচ একটা সাপ দেখা যায়। এদিকে আজিজুল এবং ফুপু বলে কই রে সাপ কই? তখন আবার কাউসার বলে ছিল, এখানেই ছিল, তোমরা আসছো দেখে ওইটা সাইডে সরে গেছে। না, ওরা তো আর খুঁজে কোথাও সাপ দেখে না। তখন এই ফুপু তার ছেলে কাউসারকে বলে এই চুপ কর, দোয়া দুরুদ পরে ঘুমা, দোয়া দুরুদ পরে ঘুমাস না দেখে এরকম দুঃস্বপ্ন দেখিস। তো এরপরে এই ফুপু তার বিছানা থেকে উঠে এসে কাউসারের পাশে ঘুমায়, যেহেতু সে ভয় পেয়েছে। সকালবেলা কাউসারের প্রচন্ড জ্বর। এদিকে আজিজুলকে পাঠিয়ে দিয়েছেন ফুপু ওষুধ আনতে। ওষুধ এনে খাওয়ানো হয়, কিন্তু কোনোভাবেই তার জ্বর মানে যে অবস্থা আর কি, জ্বর আর কমে না। তো দিন ওইভাবেই চলে যায়। রাতের বেলা কাউসার ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। যেই না বের হয়েছে তখনই আবার চিৎকার দিয়ে ওঠে যে মা সাপ সাপ। তখন তো আবার এই ফুপু বাইরে বের হয়েছেন, বের হয়ে দেখেন তো কই কিছুই তো নাই। এরপর ফুপু বলেন যে তোর তো জ্বর এসেছে, এই জন্য মনে জ্বরের ভিতরে তুই চোখে ভুলভাল দেখছিস। কিন্তু রাত গভীর হতে না হতে আবারও কাউসার চিৎকার করে বলছে মা সাপ সাপ। এদিকে
এই আজিজুল এবং ফুপু ওনারা তো ঘরে আছেন, কিন্তু ওনারা তো কিছুই বুঝতে পারছেন না যে কি হচ্ছে নাকি। একবার মনের ভুল হতে পারে, দুইবার মনের ভুল হতে বারবার হবে। তখন এই ফুপুর মনের মধ্যে কেমন একটা অশুভ কিছু উকি দিতে থাকে। উনি পরের দিন সকালবেলা একটা হুজুরের কাছে যান। তো হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর মনে করেন যে এই একটা স্বাভাবিক বিষয়। তো উনি কি করেছেন, পানি পড়া দিয়েছেন এবং বললেন কিছু না, একটু ভয় পেয়েছি, ঠিক হয়ে যাবে। তো ওইখান থেকে আসার পর ওই দিনের মতো কিছু হয় নাই। তো 2-3 দিন যেতে না যেতে ফুপু লক্ষ্য করেন যে কাউসার কেমন জানি শুকিয়ে যাচ্ছে, আর আগের মতো কারোর সাথে কথাও বলে না, একা একা থাকে। একা একা রাত হলে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে কি যেন বলে। আজিজুল যে ছোট ছেলে, সে আবার এগুলো দেখে। এগুলো দেখার পর সে তো তার মাকে মানে ফুপুকে বলেছে যে ব্যাপার। তো যখন ফুপু বিষয়টা জেনেছেন, সাথে সাথে তো উনি ওনার হাজবেন্ডকে ফোন করেছেন। ফোন পাওয়ার পরে উনি পরের দিনই বাড়িতে এসেছেন। এই যে কাউসারের যিনি বাবা, উনি কিন্তু আবার ধার্মিক এবং নামাজি একজন ব্যক্তি। তো উনি অনেক হুজুরদেরকে চিনতেন যারা মোটামুটি এই ধরনের কাজ ভালো করতেন। তো উনি বরিশালের এক নাম করা হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন কাউসারকে। তো ওই দিন কিন্তু ফুপুর সাথে গিয়েছিলেন। যাওয়ার পরে হুজুর সবকিছু দেখার পর বলেন যে আচ্ছা, এখন কিছু বলা যাবে না, আমি এই বিষয়ে খোঁজ খবর নেই, আপনার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, বা অন্য জায়গায় যদি কাজ থাকে কাজগুলো করে আসেন, সন্ধ্যার পর আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ওনার আশেপাশে কিছু জরুরি কাজ ছিল, পারিবারিক কাজ, ওগুলো ঠিকঠাক মতো করে আসর পার হয়ে যায়। মাগরিবের আগে ওনারা আসেন আবার ওই হুজুরের কাছে। হুজুরের কাছে আসার পর তাদেরকে যেটা বলেন, এটা শুনে তো ওনাদের পিলে চমকানোর জোগাড়। হুজুর বলেন এই উপমহাদেশে এক শ্রেণীর জিন রয়েছে যাদেরকে মনসা জিন বলে ডাকা হয়। এরা সাপ আকৃতিতে থাকতে বেশি পছন্দ করে, আর এই মনসা জিনকেই এই কাউসারের পেছনে লাগিয়ে দেয়া হয়েছে। মূলত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেই এই কাজটি করা হয়েছে, এবং এরা এত ভয়ঙ্কর প্রজাতির জিন, এরা যদি একবার কারো পিছনে লাগে, এরা কিন্তু ক্ষতি না করে কোনোভাবেই যায় না। কোনো গরু, ছাগল, মহিষ এগুলো দিয়েও এদেরকে নাকি সরানো যায় না। তখন পরিবার থেকে স্বাভাবিকভাবেই কৌতূহল জেগে এই কাজটা কে করলো। হুজুর বলেন যে যতটুকু তথ্য পাওয়া যায়, ওর এক চাচি করেছে। কোন চাচি করতে পারে? ওনারা বুঝতে পারেন যে একটা চাচি আছে, তারও 3টা ছেলে আছে, কিন্তু এই ছেলেগুলো লেখাপড়া করে নাই, তাদের ব্যবসা বাণিজ্যও ভালো না, মানে একটু দুষ্টু প্রকৃতির আর কি। মূলত ক্ষোভের বশে বা হিংসার বশে ওই চাচি এই কাজটি করেছে। তো যাই হোক, এখন এই কাউসারের বাবা হুজুরকে বলে, হুজুর তাহলে বলেন এখন কি করা যায়, এখন এটার সমাধান কি? হুজুর বলেন যে আমার জিনেরা কিছু তথ্য এনে দিয়েছে, সেটা হলো যে একটা জিনিস না, ওকে অনেক কিছু দিয়ে ক্ষতি করেছে। ও যখন সেলুনে গিয়েছে, চুল কেটেছে, এরপরে ওর পরনের যে কাপড় সেগুলো সংগ্রহ করা হয়েছে, ওর নখ সংগ্রহ করা হয়েছে, খুব গোপনে দীর্ঘ সময় নিয়ে এগুলো করা হয়েছে, এবং ওর চাচি এটা করেছে। আর একজন কবিরাজ দিয়ে কাজটি করা হয়নি, 2জন কবিরাজ দিয়ে কাজটি করা হয়েছে, যাতে করে 2জন ভিন্ন মাত্রায় ব্ল্যাক ম্যাজিক করতে পারে এবং ওকে ভালো না করতে পারে। তখন হুজুর বলে ওঠে, আচ্ছা আপনার বাড়ির সামনে কি কোনো জাম্বুরা ফল গাছ আছে? তখন ওরা বলেন হ্যাঁ আছে তো। তখন বলেন যে ওটার কি অবস্থা বলেন তো? বলে ওটা তো আগের থেকে বেশ শুকিয়ে গেছে বলে মনে হয়। বলে হ্যাঁ, ওই জাম্বুরা গাছের উপরেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, মূলত এটাকে প্রাণ মারা বলে। ওই জাম্বুরা গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ওই জাম্বুরা গাছের সাথে আপনার ছেলে কাউসারের একটা সম্পর্ক রয়েছে। মূলত আপনার ছেলের নামের উপর ওই জাম্বুরা গাছের উপর বান মারা হয়েছে। ওই গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাবে, মারা যাবে, আপনার ছেলেও আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে। আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে অন্য কেউ বাঁচাতে পারবে না। এখন এই বিষয়গুলো যখন শোনেন, ওরা তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এদিকে কাউসারের আব্বা, উনি একটু শক্ত থেকে হুজুরকে বলেন যে হুজুর কিছু একটা করেন, কি করা যায়? তখন হুজুর বলেন যে আচ্ছা আপনি পরের দিন আসেন, মানে যেদিন গেছে তার পরের দিন আসেন, দেখি কি করা যায়।
ওনারা তো ওই দিনের মতো বাড়িতে চলে আসছেন, বাড়িতে এসে রাতের বেলা ঘুমিয়েছেন। তো হঠাৎ এই আজিজুল বলে উঠেছে, মা মা ওঠো, ভাই তো ঘরে নেই। তো ওই দিন আবার যেহেতু তার বাবা এসেছে, তার মা এবং বাবা আর একটা রুমে ঘুমিয়েছেন। তো দুজনই তো ঘুম থেকে উঠে গেছেন, আজিজুলকে সাথে নিয়ে বাইরে বের হয়েছেন যে কাউসার কোথায়। তো খোঁজাখুঁজির একটা পর্যায়ে দেখেন যে পুকুর পাড়ে একটা গাছের নিচে কাউসার বসে আছে। ওনারা যখনই কাউসারের কাছে গিয়েছেন, হঠাৎ করে কাউসার চিৎকার করে বলে ওঠে, এই কাছে আসবি না, তোর ছেলেরে নিয়ে যাব। ওই হুজুর কেন, ওর থেকে বড় হুজুর, তার বড় হুজুর আসলেও কিচ্ছু করতে পারবে না। এই বলে কাউসার হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ে। ওর বাবা বুঝতে পারে যে ভয়ানক কোনো কিছু একটার উপর ভর করেছে। উনি তো সূরা বা দোয়া দুরূদ পড়ে যা পারছেন ফু দিচ্ছেন। তো একটা পর্যায়ে কাউসার আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপরে ওর বাবা কোলে করে এনে বিছানায় শুইয়ে দেন। সারা রাত তার কোনো সমস্যা হয়নি। তো সকালবেলা যখন ঘুম থেকে কাউসার ঘুম থেকে ওঠার পর বলে যে তার শরীরে খুব ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে তার পা থেকে মাথা পর্যন্ত কেউ লোহা ঢুকিয়ে রেখেছে, সে শরীরটাকে ভাঁজ করতে পারছে না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এই বলে সে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন কি করবেন ওনারা, যেহেতু ওই দিন আবার হুজুর যেতে বলেছিলেন, ওনারা আবার হুজুরের কাছে যান। সকালবেলায় হুজুরের কাছে গিয়েছেন আর কি, রাতের ঘটনা হুজুরকে সবকিছু খুলে বলেন। তখন হুজুর বলেন যে আপনারা আমার কাছে আসাতে ওই জিনটা মারাত্মক ক্ষিপ্ত হয়, তো মূলত রাতের বেলা এমনটা করেছে। তখন হুজুর বলে যে আমার জিনদেরকে আমি বেশ কিছু তথ্য সংগ্রহ করতে বলেছিলাম, কিভাবে এই সমস্যাটা কাটিয়ে ওঠা যায়। তো আমার জিনেরা বলেছে সর্বপ্রথম ওই গাছের সাথে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে এই জিনিসটা ঠিক করতে হবে, পরে আস্তে আস্তে বাকিটা ঠিক করতে হবে। তবে কাউসার যতদিন বেঁচে থাকবে সে পুরোপুরি কখনোই আর ভালো হবে না, তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহ চাইলে ভালো হবে। কিন্তু তাদের যে জ্ঞান, এই জ্ঞানে বলা হয় যে কাউসার পুরোপুরি একদম স্বাভাবিক জীবনে আর ফেরত যেতে পারবে না, কোনো না কোনো সমস্যা থেকেই যাবে। তারপর ওনারা চেষ্টা করবেন বলে বলেছেন। তার হুজুর বলেন যে আমি আপনাদেরকে পানি পড়া দিচ্ছি, আপনারা যান, এটা নিয়ে যান, আর আপনাদের বাড়িতে গিয়ে বাকি কাজ আমাকে করতে হবে, এখানে থেকে আমি কাজ করতে পারবো না। আগামীকাল সকালবেলা আমি আপনাদের বাড়িতে আসবো ইনশাল্লাহ, এসে বাকিটা করার চেষ্টা করবো। রাত্রেবেলা সাবধানে থাকবেন, ওকে কাছাকাছি রাখবেন, চোখে চোখে রাখবেন, আর রাতের বেলা ওকে বের হতে দিবেন না। তো ওই রাত্রে কিছু হয় না। তো হুজুর পরের দিন এসে ওই জাম্বুরা গাছটা দেখেন যে আসলে এই গাছটা অনেক শুকিয়ে গেছে, তবে এখনো বাঁচার একটু আশা আছে ওই গাছটার। তো হুজুরা দেরি না করে দ্রুত ওই গাছের উপরে বিভিন্ন ধরনের দোয়া দুরূদ পড়ে রুকিয়া করা শুরু করে। তো রুকিয়া করতে করতে একটা জায়গা থেকে মনে হলো একটা তাবিজ বা এই টাইপের কোনো কিছু বের হয়ে আসলো। মানে এটা কোনো কোটরের মধ্যে রাখা ছিল বিষয়টা এরকম না, মনে হচ্ছে গাছের ভেতর থেকে বের হয়ে এসেছে এমনটা। এরপরে হুজুর কি করেন, ওই গাছের শিকড়ের কাছ থেকে বিভিন্ন জায়গায় খুঁড়তে বলেন। তো গাছের শিকড়ের নিচ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের উপাদানগুলো পাওয়া যায়, সেগুলো সব বের করে ফেলা হয় যত যেগুলো ছিল, এবং এইগুলো হুজুর দ্রুত নষ্ট করে নদীতে ফেলে দিতে বলেন। তো আলহামদুলিল্লাহ গাছের উপর যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল সেইখানে হুজুর আল্লাহর রহমতে সফল হয়েছেন। তো হুজুর বলেন যে গাছটা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে, দেখবেন কাউসার একটু ভালোর দিকে যাওয়া শুরু করবে। তবে আজ রাত্রে কাউসারের সাথে থাকা জিনটাকে আমি হাজির করব, দেখি ওর সাথে আমি কথা বলবো যে আসলে ঝামেলাটা কি হয়েছে, কেন এটাকে ছাড়ানো যাচ্ছে না, কিভাবে ছাড়ানো যাবে, দেখি ওর মুখ থেকে কোনো কথা বের করতে পারি কিনা। তো সন্ধ্যার পরে হুজুর সারাদিন বাড়িতেই ছিলেন, বিভিন্ন ধরনের রুকিয়া করিয়েছেন তাকে। সন্ধ্যার পর হুজুর কাউসারের ভেতরে ওই জিনটাকে হাজির করেন, চারদিকে একটা বৃত্ত এঁকে নিয়েছেন, যেটা স্বাভাবিকভাবে সবাই করেন আর কি। তো যখনই ওই জিনটা কাউসারের উপর হাজির হয়েছে তখন নাকি কাউসার সাপের মতো ফসফস করতে থাকে। গোখরা সাপ প্রচন্ড রেগে গেলে যেভাবে ফসফস করতে থাকে ওই রকম ফসফস করছে, আর মাঝে মাঝে এই মুখের জিহ্বাটা বারবার বের করছে এবং ভেতরে নিচ্ছে, সাপ যেভাবে জিহ্বা বের করে এবং ভেতরে নেয়। হঠাৎ করে কাউসারের কণ্ঠে ওই জিনটা বলে ওঠে, কিরে হুজুর, আমাকে ডাকছিস কেন, বল। তখন হুজুর বলে, তুই কেন এই ছেলেটাকে ধরলি,
তখন এই কাউসার বলে, তুই তো জানিস আমি কেন আসছি, আমি তো ইচ্ছা করে আসি নাই, আমাকে আসতে বলা হয়েছে, আমি আসছি। তখন হুজুর বলে যে তুই চলে যা। তখন ওই জিনটা বলে, আচ্ছা গেলাম, আমি গেলাম, তারপরে আমার পর আরো 99টা জিন এখানে আসবে, একে একে আসবে। আমার পরে 2 নাম্বার জিন যদি ব্যর্থ হয় 3 নাম্বার আসবে, 3 নাম্বার ব্যর্থ হলে 4 নাম্বার আসবে, এভাবে 100টা জিন আসবে, আমি 1 নাম্বার। তাতেই ওর এই অবস্থা। ও তো 5টা জিন পর্যন্ত সহ্য করতে পারবে না, আর 95টা জিন তো পড়েই থাকবে। একজন ব্যর্থ হলে আর একজন আসবে, সুতরাং কোনো লাভ নাই, আমাদেরকে এখানে আসতে বলা হয়েছে, সুতরাং আমি চলে গেলেও আর একজন আসবে, তুই ওকে বাঁচাতে পারবি না। এই কথা বলেই নাকি ওই জিনটা চলে যায়। আর অনেক চেষ্টা করেও ওই হুজুর আর ওই জিনটাকে হাজির করতে পারে নাই। হুজুর অনেক চিন্তায় পড়ে যান, এদিকে কাউসারের বাবা তো প্রচন্ড চিন্তায় পড়ে যান, এবং পড়ে যাওয়াটাই স্বাভাবিক। এখন কি হবে? হুজুর তখন বলেন, সব তো শুনলেন, আমার হাতে এখন কিছু করার নাই, তবে একটা উপায় আছে। যেই কবিরাজ কাজটি করেছে আপনার তার কাছে যান, সে যদি এটা সমাধান করতে পারে। তো ওই সময় অবশ্য হুজুর জানতে পারেন নাই যে কে করেছে। পরের দিন ওই হুজুর কাউসারের আব্বাকে জানিয়ে দেন যে কোন কবিরাজ এই কাজটি করেছে। মূলত তার জিনের কাছ থেকে তথ্য নিয়েই উনি এটা জানিয়ে দিয়েছিলেন। তো পরবর্তীতে যখন কাউসারের মা বাবা ওই কবিরাজের কাছে যান, কবিরাজ তো কোনো মতে স্বীকার করে না, বলে না আমি এগুলো করি নাই, আমি এগুলো কিছু জানি না, মানে সে একটা ভান ধরেছে আর কি। কিন্তু ওই কবিরাজের কাছে যে এই কাউসারের ছোট চাচি আসছিল, এইটা কিন্তু অনেকেই দেখেছিলেন আশেপাশে। তারা কিন্তু বলেছিল যে এই বাড়িতে কিন্তু তার অনেকবার আসা যাওয়া করা দেখছি। তো বুঝতে পারেন যে আসলে কবিরাজ ইচ্ছাকৃত ভাবেই মূলত এই জিনিসটা অস্বীকার করছে। এখন কি করা? ওনারা তো খুব চিন্তিত তার ছেলেকে নিয়ে। রাত হলেই কাউসার সাপ সাপ বলে চিৎকার করে ওঠে। সে বলে, আমার বুকের উপর সাপ। সাপটা নাকি বলে যে তোকে একদিনে মারবো না, আস্তে আস্তে তোর রক্ত শুষে খেয়ে শেষ করে ফেলবো, তারপর তুই মারা যাবি, আর তুই বাঁচতে পারবি না, তুই মরবি। এইগুলো নাকি রাতের বেলা কাউসার দেখে এবং শোনে। তার বুকের উপর ওই কালো ভয়ানক একটা সাপ বসে থাকে। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে কি হয়, ওই কবিরাজ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এই কথা শোনার পর এই কাউসারের পরিবার তো খুব খুশি হয় যে এই বুঝি এই ঝামেলাটা গেল। তো ঝামেলা কিন্তু যাচ্ছিল না, কাউসার একই রকম ভাবে এই প্রবলেমটা ফেস করে যাচ্ছিল। পরে ওই হুজুরের কাছে যখন আবার ওই পরিবারের লোকজন যান, তখন হুজুর বলে যে লাভ নাই, কবিরাজ মরে গেলে ওই জিনগুলোকে যে চালান করা হয়েছে ওরা কিন্তু ওদের কাজ করেই যাবে, কবিরাজ বললেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা আশার আলো হলো, আগের মতো যে ক্ষতি করবে ওই জিনেরা, এই জিনিসটা পারবে না, একটু কমে আসবে। কিছু কাজ এটা কাউসারকে সারা জীবন করতে হবে এবং মেনে যেতে হবে, তা না হলে কিন্তু বিপদ হবে। হুজুর বলে দেন কাউসারকে কোনোভাবে সন্ধ্যার পর বাড়ি থেকে বাইরে বের হওয়া যাবে না, সে যত দরকারই থাক বাইরে বের হওয়া যাবে না, শুধু ওয়াশরুমে যাওয়ার জন্য যেতে পারে, যেহেতু ওয়াশরুমটা বাড়ির পাশেই, এবং তখনও বাড়ির কোনো না কোনো লোকজন তার সাথে থাকতে হবে। তাহলে আল্লাহর রহমতে ওই দুষ্টু জিনেরা এসে খুব বেশি ক্ষতি করতে পারবে না, তারপরেও করলেও করতে পারে, কিন্তু যতটুকু সতর্কতা অবলম্বন করার দরকার সেটা করতে হবে। তো এভাবে চলছিল, মাসখানেক চলে যায়, কাউসারও আস্তে আস্তে সুস্থ হওয়ার দিকে, সেও আস্তে আস্তে মানে তার শরীর স্বাস্থ্যগুলো স্বাভাবিক হচ্ছে। এর মধ্যে কি হয়, কাউসারের কিছু বন্ধুরা তারা পিকনিকের আয়োজন করে। তো পিকনিকের আয়োজন করেছে, সেটাও আবার ওই বাড়ির খুব কাছাকাছি, পায়ে হেঁটে 5 মিনিটের পথ, মানে জানালা দিয়ে দূর থেকে দেখাও যায়। এটা আবার কাউসারদের পুরনো বাড়ি, এখন তারা নতুন বাড়িতে থাকে, ওটা পুরনো বাড়ি, মূলত পুরনো বাড়িতেই ওই তার বন্ধুরা পিকনিকের আয়োজন করে। এখন বন্ধুরা পিকনিকের আয়োজন করেছে, কাউসার তার তো মনে খুব ইচ্ছা যে সে ওইখানে যাবে। সে তো তার মায়ের কাছে বলে যে আমি যাব, মা বলে না, কোনোভাবেই যে মানে যাওয়া যাবে না ওখানে। এখন কাউসারের বয়স কত, 22 বছর, সে তো কিশোর, সে যৌবনে মানে সদ্য পদার্পণ করেছে, তার মনের মধ্যেও তো সেই চঞ্চলতাটা রয়েছে। বন্ধুরা ওখানে পিকনিক করছে, বড় সাউন্ড বক্স আনা হয়েছে, সেখানে গান বাজাচ্ছে, ও আর ভেতরে থাকতে পারছে না। ও কি করে, একটা টর্চ লাইট হাতে নিয়ে বেরিয়ে যায়, কাউকে কিছু না বলে। এদিকে এই যে আজিজুল, সে তো বাড়িতে ছিল, সে আবার তার মাকে বলছে, মা আমার ভাইরে তো দেখি না। আরে কাউসার গেল কই, সন্ধ্যার পর তো বাইরে যাওয়া নিষেধ। তখন এই আজিজুল এবং তার মা
দ্রুত আর একটা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। তো ওনারা চিন্তা করছেন ছেলেটা কোথায় গেল, যেহেতু একবার বলেছিল যে তার বন্ধুরা পিকনিকের আয়োজন করেছে, তাহলে ওই দিকে এসে যাবে। তার দ্রুত তারা ওই দিকে যাওয়ার জন্য এগিয়েছে। তো একটু আগানোর পরেই একটা বাঁশঝাড় পড়ে। তো ওই বাঁশঝাড়ের কাছে যখন গিয়েছে তখন তারা দেখে যে ভয়ঙ্কর আকৃতির একটা কালো কুচকুচে সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। এই সাপ দেখেই তো ওনারা পেয়েছেন প্রচন্ড ভয়, এবং এটাও বুঝতে পারেন যে সামনে কাউসারের বড় একটা বিপদ ঘটেছে, তা না হলে তারা এই জিনিস দেখবে কেন। ওরা তো দেখে ভয় পেয়েছে, চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এর মধ্যে কি হয়েছে, সাপটা চলে গেছে। এখন মায়ের মন তো যতই ভয় পাক, তার সন্তানের দিকে তো উনি এগিয়ে যাবেনি। তো উনি আগানো শুরু করেছেন। একটু সামনে গিয়েই দেখতে পান যে কাউসার অজ্ঞান হয়ে পড়ে আছে। তো ওইখান থেকে কাউসারকে দ্রুত বাড়িতে নিয়ে আসা হয়। ওইখানে কিন্তু উনি চিৎকার চেঁচামেচি করেছিলেন, কিন্তু সমস্যা হলো ওই একটু দূরে তো সাউন্ড বক্স বাজছিল। ওই শব্দে এই কাউসারের মায়ের চিৎকার অনেকেই শুনতে পারেনি। কাউসারের মা এবং তার ছোট ভাই আজিজুল ওনারাই কোনো মতে টেনে হিঁচড়ে বাড়ির কাছে নিয়ে এসেছিলেন। তো যাই হোক, কাউসারের অনেক কষ্ট করে জ্ঞান ফেরানো হয়। তো জ্ঞান ফেরার পর কাউসারকে বলা হয় যে কি হয়েছিল। তখন কাউসার বলে সে তো আসলে মনের আবেগে বাইরে বের হয়ে গিয়েছিল। সে যখন যাচ্ছিল ওই বাঁশঝাড় পার হওয়ার পরেই দেখে একটা ভয়ঙ্কর অবয়ব। এই অবয়বটার অর্ধেকটা সাপের মতো এবং উপরের অংশ মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না, সেটাও একটা ভয়ঙ্কর চেহারা আর কি। তো ওই জিনিসটা তাকে দেখে বলে ওঠে, কয়দিন আর ঘরে থাকবি, বাইরে তো বের হতেই হবে তাই না, আজকে তো তোকে পাইছি, আজকে তো তোকে আর ছাড়বো না। এই বলেই নাকি ওই সাপটা তাকে অজগর সাপের মতো পেঁচিয়ে ধরে। এর মধ্যে কি হয় যে হঠাৎ করে ওই সাপটা কাউসারকে ছেড়ে দিয়ে দ্রুত ওখান থেকে চলে যায়। এরপরেই মূলত কাউসারের মা এবং আজিজুল ওখানে গিয়ে উপস্থিত হয়। তো পরের দিন ওই হুজুরের কাছে যখন তারা যান যে এই ঘটনা ঘটেছে, এই সব কিছু বিস্তারিত বলতে চান, তখন হুজুর তার জিনদের মাধ্যম দিয়ে তথ্য নেন, এবং এই তথ্যটা দেন সেটা এমন যে ওই যে দুষ্ট জিন মনসা জিন, এই জিনটা আর একটা জিনকে পাহারাদার হিসেবে নিযুক্ত করে রেখেছিল। সেটা হলো যে যখন কাউসারকে ক্ষতি করা হবে বা সে ক্ষতি করবে, তখন অন্য কোনো লোকজন আসে কিনা সেই খবরটা যেন তাকে দেয়। মূলত কাউসার যখন বাড়ি থেকে বের হয়েছিল ওই সময় ওই জিনটা কোনো একটা কাজে অন্য একটা জায়গায় গিয়েছিল, কিন্তু সে টের পেয়ে যায় যে কাউসার বের হয়েছে। মূলত সাথে সাথে সে চলে আসে। চলে আসার পর যেখানেই কাউসারকে পেয়েছে সেখানেই আক্রমণ করে। আর কাউসারের মা এবং আজিজুল বাইরে বের হওয়ার পরেই যে সাপটাকে দেখেছে, এটা মূলত সেই পাহারাদার জিন, এবং এই জিনটা কিছুক্ষণ পরে যে অদৃশ্য হয়ে যায়, মূলত সে ওই যে জিনটা ওই মনসা জিনের কাছে গিয়ে খবর দেয় যে কাউসারের মা এবং তার ছোট ভাই আজিজুল আসছে। তখনই মূলত ওই জিনটা তাকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায়। কাউসার কিন্তু এখনো একই অবস্থার মধ্য দিয়েই রয়েছে। সে সন্ধ্যার পরে বাইরে বের হতে পারে না, তার জীবনে আনন্দ বলতে কিছু নাই। তার কোনো বন্ধুরা সন্ধ্যার পরে তার সাথে আর দেখা করতে পারে না, কারণ কাউসার বাড়ির ভেতরেই থাকে। এইভাবেই চলছে তার জীবন। আর মূলত যার সাথে ঘটনাটি ঘটে তার নাম মোহাম্মদ মামুন মিয়া। উনি মূলত জেনারেটর এক্সপার্ট ছিলেন। সাধারণত টাওয়ারগুলো যেগুলো পার্বত্য এলাকায়, ওখানে তো দেখা যাচ্ছে টাওয়ারে বিদ্যুৎ সংযোগগুলো খুব কম আছে দুর্গম এলাকাগুলোতে, সেখানে কিন্তু জেনারেটরে টাওয়ারগুলো চালাতে হয়। আবার যেগুলোতে বিদ্যুৎ সংযোগ রয়েছে, যদি কোনো কারণে লোডশেডিং হয় তখনও কিন্তু জেনারেটরে টাওয়ারটা চালাতে হয়। তো টাওয়ারে যখন লোডশেডিং বা অন্য কোনো কারণে বিদ্যুৎ থাকে না, সে সময় টাওয়ারে থাকা ব্যাকআপ জেনারেটরের সাহায্যে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয়, যা বিদ্যুৎ চলে যাওয়ার একটা নির্দিষ্ট সময় পর নিজে থেকে স্টার্ট হয় এবং বিদ্যুৎ আসার পর আবার নিজে থেকে বন্ধও হয়ে যায়। এই যে মামুন ভাই মূলত এই জেনারেটরগুলো মেইনটেনেন্সের কাজগুলো করতেন। ঘটনা যেদিন ঘটে সেদিন সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল, আর পাহাড়ি ওইসব জায়গায় লোডশেডিং এর পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে, যার কারণে নির্দিষ্ট সময় পর জেনারেটর চালু না হলে ওই অঞ্চলের মানুষ পুরোপুরি মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেদিন ঠিক এমনটাই হচ্ছিল। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার পরেও যখন জেনারেটর চালু হয়নি, তখন ইমার্জেন্সি ভাবে তাকে যেতে বলা হলো অফিস থেকে।
উনি সন্ধ্যার কিছু আগে রওনা হন এবং ঘন্টাখানেক পর সেখানে পৌঁছেও যান। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। টাওয়ারটির অবস্থান একটি পাহাড়ের উপরে। গাড়ি নিয়ে ওখানে কোনোভাবে যাওয়া সম্ভব নয়। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে 20 থেকে 25 মিনিট হাঁটলে তারপর ওখানে পৌঁছানো যায়। তো উনি পৌঁছানোর পর ওনার কাজ শুরু করেন। প্রায় 3 ঘন্টা যাবৎ কাজ করেই যাচ্ছিলেন। উনি পৌঁছানোর কিছুক্ষণ পরেই বিদ্যুৎ আসে, আবার কিছু সময় বিদ্যুৎ থাকার পর চলেও যায়। উনি তো কাজ করেই চলছেন। রাত তখন 10টার মতো বাজে। হঠাৎ অফিস থেকে এই কাউসার আল হাবিব ভাইকে বলা হলো যে ইমার্জেন্সি ভাবে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে। ওই সাইটটি টোটালি ডাউন হয়ে যাওয়ার ফলে ওই দিকের অনেক অংশ জুড়ে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে মামুন ভাইকেও কোনোভাবে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না। কি হয়েছে, বিপদ আপদ হলো না তো? তো এগুলো দেখার জন্য জরুরিভাবে এই কাউসার আল হাবিব ভাই সহ ওনার আরো 2 জন কলিগ এবং ওনাদের একজন ড্রাইভার, এই কয়জন মিলে গাড়ি নিয়ে রওনা হন। তখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। পাহাড়ি এলাকায় কিন্তু বৃষ্টি হওয়া মানে এই রাস্তাগুলো খুবই বিপজ্জনক হয়ে যাওয়া। যে কোনো সময় মাটির ধস এই রাস্তার উপর পড়ে যেতে পারে। তো কিছু সময় পর ওনারা ওই জায়গাটার কাছাকাছি চলেও আসেন। তো গাড়ি ওখানে রেখে ওনার একজন কলিগ এবং ড্রাইভার, ওনারা 2 জন গাড়িতে থাকেন গাড়ি পাহারা দেওয়ার জন্য, আর উনি এবং ওনার একজন কলিগকে নিয়ে উপরের দিকে উঠতে থাকেন। ঘুটঘুটে অন্ধকার, নির্জন এক পাহাড়ি রাস্তা। দুজনেরই একটু ভয় ভয় করছিল। কারো ফোনে এদিকে নেটওয়ার্ক নেই। ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে 2 জন হাঁটছিলেন একদম পিচ্ছিল রাস্তা। হঠাৎ পেছন থেকে একটা চটচট চটচট আওয়াজ ভেসে আসে। আওয়াজটা এমন ছিল যে দীর্ঘক্ষণ পা ভিজে থাকার ফলে ভেজা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটলে যেমন শব্দ হয় ঠিক তেমন। দুজনেই শব্দটা শুনতে পাচ্ছিলেন। তো উনি একটু ভয় ভয় নিয়ে পেছন দিকে তাকান, কিন্তু তেমন কিছুই দেখতে পান না। আর শব্দের ব্যাপারে ওনার সাথের কলিগকেও তেমন কিছু বলেন না যে আবার ভয় পেয়ে যেতে পারেন। যতটুকু শুনেছেন এতটুকুই থাক। তো 30 মিনিটের মতো হাঁটার পর ওনারা ওই টাওয়ারে গিয়ে পৌঁছান। টাওয়ারে 2টো রুম ছিল, একটিতে জেনারেটর এবং অন্যটিতে টাওয়ার পরিচালনার বিভিন্ন ডিভাইস। তো ওনারা দুজনেই গিয়ে কিন্তু বেশ কয়েকবার ওই মামুন ভাইয়ের নাম ধরে ডাকেন, কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। ভালোভাবে খুঁজেও ওনাকে কোথাও পাওয়া গেল না। অথচ এই মামুন ভাইয়ের যে সমস্ত যন্ত্রপাতি, মানে টুলস ব্যাগ সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি, দেখা গেল যে সব ওই টাওয়ারের যে রুমগুলো ওখানেই পড়ে আছে। আর তার আশেপাশে ময়লাযুক্ত কিছু কাদামাটি যা ওই রুমের পেছন দিক পর্যন্ত চলে গেছে, এমনটা দেখা যাচ্ছে। তো খুব ভয় লাগছিল এই কাউসার আল হাবিব ভাই এবং তার সাথে আরেকজন যে কলিগ, এই দুজনেরই। এখন যতই ভয় লাগুক, এই মামুন ভাইকে তো খুঁজে বের করতেই হবে, কোনো বিপদ আপদ হলো না তো। পাহাড়ে কিন্তু বিভিন্ন ধরনের বিপদ আপদ, সাপ, তারপরে হিংস্র জন্তু, এগুলোর বিপদ তো আছেই, মানুষের বিপদও কিন্তু কম না। তো বুকে কিছুটা সাহস সঞ্চয় করে আস্তে আস্তে 2 জন রুমের পেছনের জঙ্গলের দিকে যেতে থাকলেন। অন্ধকার বেশি হয় কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। ফোনের আলোতে যতটুকু দেখা যায় ওটা দেখেই খুঁজছেন 2 জন, কিন্তু ওই মামুন ভাইকে কোথাও পাওয়া যাচ্ছিল না। বেশ কিছু দূর এগোনোর পর হঠাৎ ওনার ওই কলিগ বলে উঠল যে কাউসার ভাই, ও পাশ থেকে কেমন একটা খসখস আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এই কথা শুনে দুজনেই তো বেশ ভয়ে ভয়ে কোথা থেকে শব্দ আসছে ওই দৃশ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এগিয়ে গিয়ে যে দৃশ্য দেখলেন তা দেখার জন্য ওনাদের দুজনের কেউই প্রস্তুত ছিলেন না। হাতে থাকা মোবাইলের আলোতে যতটুকু দূরে দেখা যাচ্ছিল, ওই আলোটা তো দূরে গিয়ে আবছা হয়ে গিয়েছে। ওই আবছা আলোতে দেখতে পেলেন কেউ একজন কাত হয়ে পড়ে আছে, আর তার পাশেই একটা কালো লম্বা অবয়ব। এটা দেখেই তো দুজনের জান যায় যায় অবস্থা। কারণ যেটা পড়ে আছে ওটা যে মামুন ভাই এটা তো বুঝতে পেরেছেন। যে শার্টটা ওনারা দেখেছেন, ওই শার্টটা ওনারা চেনেন যে মামুন ভাই ওই শার্টটা পরেন, বিভিন্ন সময় এটা পড়তে দেখেছেন। কিন্তু ওনার পাশে এই কালো অবয়ব, এইটা কি? এটা তো কোনো মানুষ না।
ওনারা কি করছেন, ফোনের আলোটা আরো ভালো করে ওই অবয়বটিকে, মানে ওই অবয়বের দিকে ধরেছেন, এবং আরো যখন ভালো করে ধরেছেন তখন দেখেন ওই অবয়বটা পেছনের দিকে একদম বাতাসে ভেসে ভেসে কোথায় যেন মিলিয়ে গেল। ওনারা তো প্রচন্ড ভয় পান, কিন্তু ভয় পেলেও মামুন ভাইকে তো উদ্ধার করতে হবে। ওনারা ওইখান থেকে মামুন ভাইয়ের কাছে যান সাবধানে, কারণ পাহাড়ি রাস্তা তো খুব পিচ্ছিল আর বেশ ঢালুর দিকে ওনার বডিটা পড়েছিল। তো ওখানে গিয়ে মামুন ভাইকে সম্পূর্ণ অচেতন অবস্থায় এবং কর্দমাক্ত অবস্থায় দুজন মিলে অনেক কষ্টে আস্তে আস্তে ওই টাওয়ারের দিকে নিয়ে আসেন। ওনার জামাটা খুব বাজেভাবে ছিঁড়ে গেছে, শরীরে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। তো দুজন অনেক কষ্ট করে মামুন ভাইয়ের জ্ঞান ফেরাতে সক্ষম হন। তো যাই হোক, তো ওই সময় আবার কিছু সময়ের জন্য বিদ্যুৎ চলে আসে। কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর মামুন ভাইয়ের যখন একটু জ্ঞান ফেরে আর কি, তখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল। তো তখন মামুন ভাই এক রোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। তো মামুন ভাই বলেন যে উনি কাজ করছিলেন খুব মনোযোগ দিয়ে, অনেকক্ষণ কাজ করার পর ওনার কিছুটা ক্ষুধা লাগে। উনি আবার সাথে করে সবসময় কিছু শুকনা খাবার টাবার নিয়ে যান, বিশেষ করে পাহাড়ি এলাকায়। ওখানে তো খাবার টাবার তো অ্যাভেলেবল না, চাইলে তো দোকান থেকে কিনে খাওয়া যায় না। তো উনি আবার সেটা বের করে খেতে লাগেন। হঠাৎ করে তার সামনে একটি কালো, বেশ স্বাভাবিক আকৃতি থেকে একটু বড় বিড়াল চলে আসে। তো উনি চিন্তা করেন কি ব্যাপারে, এত রাত্রে তো এই জায়গায় বিড়াল আসার কথা না, সমতল ভূমি হলে তো একটা মানা যেত, পাহাড়ের এত উপরে এই আপদ আবার কোত্থেকে আসলো। তারপরে ভাবলেন যে হতেও পারে পাহাড়ি কোনো বিড়াল আসছে হয়তো বা কোনোভাবে। তো উনি বিড়ালের দিক থেকে মনোযোগ সরিয়ে আবার খাওয়া শুরু করলেন। বিড়ালটা প্রথম দিকে কোনো শব্দ না করে চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিল। এর কিছুক্ষণ পর ওটা অস্বাভাবিকভাবে ডাকাডাকি শুরু করে, যেটা ওনার কাছে খুবই বিরক্ত লাগছিল। তো উনি ভাবলেন হয়তো বিড়ালটার ক্ষুধা লেগেছে, এই জন্য এমন করছে। তো উনি ওনার খাবার থেকে কিছুটা খাবার বিড়ালের দিকে ছুঁড়ে মারেন, কিন্তু বিড়ালটা কোনোভাবেই সেটা খায় না। খাবার না খেয়ে ডাকাডাকি করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে। এইবার মামুন ভাই বেশ চটে যায়, ভাবলেন এই বেটারে খেতে দিলাম, খেলো না, আবার অত্যাচারও করছে। তো উনি মুখ দিয়ে হুস হুস আওয়াজ করলেন যেন ওই জিনিসটা চলে যায়, কিন্তু ওই বিড়ালটা ওখান থেকে সরছিলই না। তো উনি বিড়াল থেকে মনোযোগ সরিয়ে আবারও কাজ শুরু করলেন। বিড়ালটা কি করে এবার তার চতুর্দিকে ঘুরতে থাকে এবং খুব বিশ্রীভাবে ডাকাটাকি করেই যাচ্ছে, মানে উনি কোনোভাবেই ওনার কাজে মনোযোগ দিতে পারছেন না। তো উনি কিন্তু অনেক শান্ত স্বভাবের একজন মানুষ, এই মামুন ভাই কোনোভাবেই রাগ মানে করতেন না, মানে করতেন এত সহজে না। কিন্তু বিড়ালটির এমন কর্মকাণ্ডে নাকি উনি খুবই রেগে যান। এক পর্যায়ে উনি রাগ কন্ট্রোল করতে না পেরে তার টুলস থেকে একটা হাতুড়ি বের করে সজোরে বিড়ালটার দিকে ছুঁড়ে মারেন, যা সোজা বিড়ালটার গায়ে লাগে। বিড়ালটা রাগে গোংরাতে গোংরাতে তার চতুর্দিকে আবারও ঘুরতে থাকে। উনি এবার আরো বেশি ক্ষিপ্ত হয়ে সেখানে থাকা একটি লাঠি নিয়ে বিড়ালটিকে তাড়া করেন। বিড়ালটা সোজা পিছনে জঙ্গলের দিকে দৌড় দেয়। উনিও ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বিড়ালটার পেছন পেছন যান, যে বেটা এত বড় ফাজিল তুই, তোকে খাবার দিলাম খেলি না, আবার আমাকে বিরক্ত করছিস, তোকে আগে এই এলাকা ছাড়া করে নি। এই চিন্তা করে উনি বিড়ালের পিছন পিছন যাচ্ছেন। তো জঙ্গলের ভেতর কিছুটা যাওয়ার পর উনি তো আর বিড়ালটাকে দেখতে পাননি, তো ওটা চলে গেছে এইভাবে। যেই না উনি পেছন দিকে ঘুরেছেন, তখন সজোরে উনার মুখে একটা থাপ্পড় এসে লাগে তার গালে। উনি এক থাপ্পড়ে কিছুটা দূরে সরে গিয়ে মুখ থুবড়ে পড়ে যান। মুখ থুবড়ে যখন পড়ে গিয়েছেন, মাথাটা যখন উঁচু করেছেন, তখন দেখেন ওনার ঠিক সামনে ওই বিড়ালটা দাঁড়িয়ে আছে। কিন্তু এই বিড়ালটা চার পায়ে দাঁড়িয়ে নাই, এই বিড়ালটা দুই পায়ে ঠিক মানুষের মতো দাঁড়িয়ে আছে, এবং আগের আকৃতিতেও সে নাই, আকারে এখন বেশ লম্বা হয়ে গেছে। আর এই বিড়ালের চোখটা আগুনের মতো জ্বলছে। এটা দেখার সাথে সাথে উনি আর কি সরে যাবেন ওইখান থেকে, বিড়ালটি তার উপর আক্রমণ করে বসে। এই বিড়ালের সাথে তার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। একটা পর্যায়ে উনি ওই বিড়ালের সাথে পেরে ওঠেন না, ওই বিড়ালটি তার উপর উঠে বসে এবং সজোরে তাকে আঁচড় দিতে থাকে। একটা পর্যায়ে উনি সেন্সলেস হয়ে যান। এরপর ওনার কিছু মনে নাই। আর জ্ঞান ফেরার পর উনি তো এই যে কাউসার আল হাবিব ভাই এবং ওনার আরেকজন কলিগকে দেখতে পান। আর পরের ঘটনা কি হয়েছে সেটা তো উনি এই দুইজনের কাছ থেকে জেনেছেন, মানে এই যে মামুন ভাই জেনেছেন। তো যাই হোক, কাজ শেষ করে ওনাকে নিয়ে ওনার অফিসে চলে আসেন। তার পরের দিন থেকে শুরু হয় তুমুল জ্বর, 104-5 এরকম জ্বর ছিল। টানা 3 দিন উনি জ্বরে নাজেহাল অবস্থায়। অনেক ওষুধ খাওয়ানোর পরও যখন তার জ্বর কম ছিল না, তখন অফিসের পাশের মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে আনা হয়। ওনাকে সব ঘটনা খুলে বলা হয়।
উনি সব শুনে তাকে ঝাড়ফুঁক করেন, পানি পড়া দেন এবং বলেন যে ওই সমস্ত জায়গাগুলোতে আসলে মানুষ খুব কম থাকে, তো এই কারণেই বিভিন্ন ধরনের জিন, খারাপ হোক ভালো হোক, সেগুলো দিকে ঘোরাফেরা করে। ওই বিড়ালটা যে স্বাভাবিক কিছু না, এটা পরবর্তীতে বুঝলেও এটাকে আঘাত করা মোটেও উচিত হয়নি। আর এমনিতেও রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করা উচিত না। তো এগুলোই হুজুর বলে দিন এবং বলেন যে আর কোনো সমস্যা হবে না, বিপদ কেটে গেছে আলহামদুলিল্লাহ। তো হুজুরের ঝাড়ফুঁক করার পর দিন থেকেই এই মামুন ভাই সুস্থ হয়ে যান। ঘটনাটি ঘটেছে ওনার নিজ গ্রামেরই, আর সময়টা 2017 সালের শেষ দিকে। গ্রামের একটু বর্ণনা না দিলে এই ঘটনার মূল বিষয়বস্তু কিন্তু লিসেনারদের বুঝতে অসুবিধা হতে পারে, এই কারণে আমি একটু বর্ণনা দিয়ে নিই। এই যে তামিম ভাই, ওনাদের যে বাসা, ওই বাসার যে জায়গাটা পাশেই রয়েছে একটা পুকুর। ওই পুকুরটা পুরো ময়লা আবর্জনায় ভর্তি, কোনোভাবেই সেটা ব্যবহারযোগ্য নয়, মানে পুরোপুরি ব্যবহারের অযোগ্য। এই পুকুরের 3 পাশ ঘিরে বিভিন্ন বাড়িঘর রয়েছে, আর এক পাশে একটি পরিত্যক্ত কোল্ড স্টোরেজ রয়েছে। আর এই যে কোল্ড স্টোরেজ আর এই ময়লা পুকুর, এই দুটোর মাঝখানে রয়েছে একটি পুরনো তুলা গাছ আর একটি তাল গাছ। পুকুরের উত্তর পাশে যে বাড়িগুলো, তা অধিকাংশই নতুন। আগে নাকি এখানে একটি পরিত্যক্ত ধান সেদ্ধ করার মিল ছিল, মানে চাতাল ছিল, আর ছিল কলা বাগানের ঝোপঝাড় আর কি। দিনের বেলাতেও ওইখানে মানুষজন যেতে চাইতো না। সময়ের পরিবর্তনে আস্তে আস্তে মানুষ সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরবাড়ি নির্মাণ করেছে। তো এই যে কলা গাছ, তুলা গাছ, এই কথাগুলো ডিয়ার লিসেনার্স আপনারা একটু মনে রাখবেন। এবার চলুন মূল ঘটনার মধ্যে ঢুকে যাই। 2017 সালের শেষ দিকে এই যে তামিম ভাই, উনি তখন মাত্র জেএসসি পরীক্ষা শেষ করেছেন। হঠাৎ একদিন দুপুর বেলা শুনতে পান পাশের বাসার একজনকে নাকি জিনে আসর করেছে। কথাটি শুনে উনি সাথে সাথে সেখানে দেখতে যান। গিয়ে দেখেন যার উপর জিন ভর করেছে তিনি সম্পর্কে ওনার দাদি হন। তো তার কাছে গিয়ে উনি বুঝতে পারেন যে তার আচরণ স্বাভাবিক নয়। তাকে ওনারা যেমনটা দেখে অভ্যস্ত, আজ উনি তার পুরোটাই বিপরীত। উনি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে বাকিদের মতো দেখছিলেন। তো এই যে দাদি, উনি বাঁশের তৈরি একটা মোড়াতে বসেছিলেন। তো মোড়াটাকে আবার সোজা করে বসেছিলেন না, উল্টো করে সেটার উপর বসেছিলেন। হঠাৎ করে ওই দাদি বসা থেকে উঠে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে যান এবং ভাতের একটা পাত্র নিয়ে আসেন, মানে যেটাতে রান্না করা হয়েছে বা পাতিল যেটাকে বলি আমরা আর কি। তো ওখানে তার ওই পরিবারের 5 জনের জন্য ভাত রান্না করা ছিল। তো ওই পাতিলটা নিয়ে এসে ওই উঠোনের একটা জায়গায় রেখেছেন, আবার রান্নাঘরে যান, গিয়ে একটা কড়াই নিয়ে আসেন, তার মধ্যে মাছ রান্না করা হয়েছিল। ওই কড়াই থেকে ওই মাছের বড় একটা মাথা উঠিয়ে ওই ভাতের পাতিলের মধ্যে রাখেন। রাখার পর খাওয়া শুরু করেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে সমস্ত ভাত উনি খেয়ে শেষ করে ফেলেন। খাওয়ার পর ওই যে মাছের পুরো মাথাটা উনি বড় একটা হা করে পুরোটাই মুখের মধ্যে দিয়ে গিলে ফেলেন। এটা কিন্তু কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভবই নয়। কোনো স্বাভাবিক মানুষ এত বড় একটা মাছের মাথা এটা গলার মধ্যে দিলে তো তার যে খাদ্যনালী, এই খাদ্যনালী ফেটে যেতে পারে বা খাদ্যনালী বড় ধরনের ক্ষতি হয়ে সে মারা যেতে পারে। কিন্তু উনি সকলের সামনে এই কাজটি করে ফেলে, এটা কিভাবে সম্ভব? আর 5 জনের ভাত উনি একাই খেয়ে শেষ করে ফেললেন, একজন বয়স্কা ভদ্রমহিলা। এটাও তো সম্ভব নয়। এগুলো দেখে সকলেই তো খুবই অবাক হয়ে যায়। তো উনি খাওয়া শেষ করে হঠাৎ করে এই তামিম ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, কিরে ভয় পাচ্ছিস? আয় আমার কাছে আয়, তুই তো আগে আমার ওইখান দিয়ে প্রায়ই যেতি, আর এখন যাস না কেন? ও, গাছগুলো কেটে ফেলা হয়েছে তাই বুঝি, এই জন্য আর যাস না। তো এই কথা বলার পরে হঠাৎ করে অস্বাভাবিক ভাবে ওই দাদি কান্না করতে শুরু করলেন। আর হঠাৎ করে এই ধরনের কথা শুনে তামিম ভাইও কিন্তু ভয় পেয়ে যান। তো প্রথম দিকে ওনার কথার মানে বুঝতে না পারলেও পরে সকলেই বুঝতে পারেন যে উনি মূলত ওই কলা বাগানের কথা বুঝিয়েছিলেন, যেটা কেটে সাফ করে মানুষজন ঘরবাড়ি করেছে।
তো একটা সময় কিন্তু সত্যি এই তামিম ভাই ওইখানে যেতেন এবং উনি এবং ওনার বন্ধুরা ওই পাশ দিয়ে খেলাধুলা করতেন। তো এই যে এই অবস্থা দীর্ঘ সময় ধরে যে ওনার উপর কোনো কিছু একটা ভর করেছে, এগুলো দেখে ওনার ছেলে আশেপাশ থেকে একজন কবিরাজকে নিয়ে এসেছেন। তো কবিরাজ এসে তার রিচুয়াল শুরু করেন এবং ওই জিনটির সাথে কথা বলতে শুরু করেন। কথা বলার এক পর্যায়ে ওই দাদিকে ধরার কারণ জিজ্ঞেস করলে ওই জিনটি বলতে শুরু করে, আমি সন্ধ্যার পর ওর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, আর ও কি করেছে, ও মাছ ধোয়ার পর ওই আষ্টে পানি আমার গায়ে ছুঁড়ে মারে, আমার শরীরটাকে অপবিত্র করে দেয়, এই কারণেই আমি ওকে ধরেছি, আর তোরা যাই করিস না কেন আমি একে ছাড়বো না। এইটা বলার পরেই ওই দাদির ভেতরে থাকা ওই জিনটি খুব জোরে জোরে হাসতে শুরু করে। তো কবিরাজ যখন তার চিকিৎসা করছিলেন তখন পাশের বাড়ির আর একজন ভদ্র মহিলা উনি কি করেছেন, একদম ওই দাদির সামনে গিয়ে বসে পড়েছেন। তো কবিরাজ বারবার বলছেন, যাই আপা আপনি এখান থেকে সরেন, সরে অন্য জায়গায় যান, অন্য জায়গায় গিয়ে একটু দূরে বসেন, এইভাবে বসতে নাই সামনে। জিনে আসর করা ব্যক্তির সামনে বসলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আমার রুগিয়া করতে সমস্যা হবে, সরেন, তাড়াতাড়ি সরেন। কিন্তু ওই মহিলা এতটাই ঘাটতারা প্রকৃতির, উনি কিছুতেই ওখান থেকে সরবেন না। তো কবিরাজ চিন্তা করলেন যে এখন ওই মহিলাকে ওখান থেকে তাড়াবো না এই জিনকে তাড়াবো, তো জিনকে তাড়ানোটাই বেশি জরুরি। তো ওই মহিলার দিকে উনি আর খেয়াল না করে উনি ওনার মতো করে ওই জিনকে তাড়ানোর চেষ্টা করেন। তো জিনটা একটা পর্যায়ে বলে, ঠিক আছে আমি চলে যাব, আমার একটা শর্ত, সেটা হলো আমাকে একটা কালো গরু দিতে হবে এবং সেটা ষাঁড় গরু হতে হবে। কবিরাজ বলে, মামু বাড়ির আবদার পাইছো না, একে তো এসে একটা বয়স্ক মহিলাকে ধরছো, ধরার পরে কষ্ট দিচ্ছ, আবার বলতেছো গরু দিতে হবে, চাইলেই গরু পাওয়া যায় না, এরা গরিব মানুষ না, তুমি চাইলা আর এরা চালচালায় এসে তোমাকে গরু দেবে, তুই কি যাবি নাকি আমি অন্য ব্যবস্থা নিব, গরু তোর পিঠের উপর দিয়ে দিব। এইরকম ভাবে কবিরাজ তাকে ঝাড়ি মারছেন। কবিরাজও খুব বিরক্ত যে ওকে গরু দিতে হবে, কি এমন ক্ষতি করছে যে ওকে গরু দিতে হবে, আর এ তো একটা গরিব মানুষ, ও কেন গরু দিবে, গরু তো দূরের কথা একটা মুরগিও দেবে না, এটা হলো কবিরাজের ভাষ্য ছিল। তো যাই হোক, কবিরাজ তার মতো করে তদবির করে একটা পর্যায়ে জিনটাকে ওখান থেকে তাড়াতে সক্ষম হন। তবে জিনটা যাওয়ার সময় বলে যায়, রে কবিরাজ তোর সাথে আবার দেখা হবে, আমি আবার আসব, আমি আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত যাব না। তো ওখান থেকে তো ওই জিনটা চলে যায়। এরপরে কিন্তু ওই দাদি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। সমস্যা হলো পরের দিন, আবার ঠিক তার পরের দিন ঘুম থেকে ওঠার পরে তামিম ভাই শুনতে পান আবার ওনাকে কাকে জিনে আসর করেছে। তো এই তামিম ভাই চিন্তা করেছেন, ওই যে গতকাল যে দাদির কাছে উনি গিয়েছিলেন, ওই দাদিকে মনে হয় জিনে আসর করছে। তো উনি ওই দাদির বাড়িতে যান দেখার জন্য, গিয়ে দেখেন দাদি দিব্যি সুস্থ, উনি 8-10 দিন যেভাবে স্বাভাবিক কাজকর্ম করছে। তো উনি চিন্তা করেন যে কি ব্যাপার, কাকে তাহলে আসর করলো। পরে খোঁজ নিয়ে জানতে পারলেন যে একটা মানুষ আসর মানে তার উপর আসর করা হয়েছে, সে একজন মহিলা, কিন্তু এটা সেই মহিলা গতকালকে দাদির ট্রিটমেন্ট করার সময় যে একদম কাছাকাছি গিয়ে বসেছিল, কবিরাজ তাকে সরে যেতে বলেছিল কিন্তু সে ঘাটতারামি করে সে সরে নাই, ওই মহিলাকে জিনে ধরেছে। তো সেই মহিলার বাড়িও একদম কাছাকাছি ছিল, মানে পাশাপাশি বলা চলে। তো তামিম ভাই তো দৌড়ে ওই বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখেন ওই মহিলাও এলোমেলো কথাবার্তা বলছে, পাগলামি করছে, উল্টাপাল্টা কথাবার্তা, গালিগালাজ, চিৎকার চেঁচামেচি এগুলো করছে। আর বাড়ির পাশ দিয়ে কিন্তু ধলেশ্বরী নদী বয়ে গেছে, ওই ধলেশ্বরী নদী দিয়ে ওই সময় একটা ট্রলার যাচ্ছিল, আর এই ট্রলারে কোনো একটা বড় সাউন্ড বক্স লাগানো ছিল, হয়তো বা কোনো প্রোগ্রামে, ওয়াজ মাহফিলে তারা যাচ্ছিলেন, বা মাদ্রাসার বাচ্চারা ওখান দিয়ে যাচ্ছেন, ওইখানে অনেক জোরে কোরআন তেলাওয়াত প্লে করা ছিল। তো ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে মনে হচ্ছিল ওই ভদ্র মহিলা একদম শরীর দুমড়ে মুচড়ে ফেলছেন, আসলে মূলত তার ভেতরে তো কোনো কিছু একটা আছে যার প্রভাবে এটা হচ্ছিল। তো এইটা দেখার পর আবার সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ কিন্তু ওই সময়ে ওই বেতকা বাজার, বেতকা যে গ্রাম, ওই গ্রামের যে বাজার, বেতকা বাজারেই ছিলেন। তাকে ফোন করেছে, বলে যে আমি তো কাছেই আছি। ওটা কিন্তু পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটের সর্বোচ্চ দূরত্ব আর কি। তো তার আসতে বেশি সময় লাগে না, দ্রুত উনি চলে আসেন। উনি ওই সময় যেহেতু বাজারে ছিলেন, তো কবিরাজ বাড়ির উঠোনে প্রবেশ করতেই
ওই যে ওই মহিলা কিন্তু ঘরের মধ্যে ছিল, সে তখনও কবিরাজকে দেখে নাই। কবিরাজ কেবল উঠোনের কাছে এসেছে। ওই মহিলা নাকি তার খাট থেকে এক লাফে নেমে খাটের নিচে থাকা একটা বটি ছিল, লোহার বটি, ওইটা নিয়ে দৌড়ে বাইরে এসে কবিরাজের দিকে ছুড়ে মেরেছে। অল্পর জন্য কবিরাজ বেঁচে গিয়েছিল, কবিরাজের একদম পাশ কাটিয়ে কবিরাজ মানে ওই বটিটা চলে যায়। কবিরাজ তাদেরকে হঠাৎ করে খুব ভয় পেয়ে যান। আর যে মহিলার উপর আসর করা হয়েছে ওই মহিলা কিন্তু দেখে নাই যে কবিরাজ আসছে। হুট করে তার কাছে কি মনে হলো যে সে চোখের নিচ থেকে এই বটিটা নিয়ে দৌড়ে বেরিয়ে কবিরাজের দিকে ছুড়ে মারল। এটা কিন্তু নিশ্চয়ই জিনের প্রভাবেই হয়েছে। যাই হোক, কবিরাজকে দেখার পর কবিরাজকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, কিরে কবিরাজ, তুই আবার আসছিস? তোকে তো আমি বলছিলাম গতকালকে যে আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি যাব না, আমার বলি লাগবে, বলি। তো এই কথা বলার পর বিকট শব্দে সে হাসতে শুরু করে। তো কবিরাজ আবার তার রুকিয়া শুরু করে। তো সেই জিনটিকে তার পরিচয় জিজ্ঞেস করে। তখন জিনটি বলতে শুরু করে যে আমি আর আমার পরিবার অনেক আগে থেকেই এই এলাকাতে ছিলাম, কোনোদিন আমরা কারো ক্ষতি করিনি। এখানে যখন কলা বাগান ছিল তখন আমরা পুরো পরিবার এই কলা বাগানে ছিলাম। মানুষজন জানতো আমরা টুকটাক ভয় দেখাতাম, কিন্তু কারো ক্ষতি করতাম না। এই কলা বাগান কেটে ফেলেছে, মানুষজন ঘরবাড়ি করেছে, যার ফলে আমার পরিবার এখান থেকে চলে যায়। কিন্তু আমি এবং আমার বোন এইখানে থেকে গেছি। এরপরে এই পাশে থাকা যে তাল গাছ রয়েছে, এই তাল গাছটা দেখি ওই জিনিসটা বলে যে আমরা এখন এখানে থাকি, তোরা এই গাছের নিচেও ঘর বানাইছিস, ঘর বানায় আমাদেরকে বিরক্ত করতেছিস, তাই তোদেরকে এখানে থাকতে দেব না। তো এইগুলা কিন্তু ওই জিনটা বলছে। তো জিনটির সাথে কথা বলার এক পর্যায়ে কবিরাজ বলে যে তুই তো এখান থেকে যা, তো তুই আর এদেরকে বিরক্ত করিস না। তখন ওই জিনটা বলে, আমি তো বলছি যে আমি চলে যাব, আমি তো বলি নাই যে আমি থাকবো, কিন্তু আমার ওই যে শর্ত, আমাকে একটি কালো রঙের প্রাপ্তবয়স্ক ষাঁড় গরু দিতে হবে, তাহলে আমি চলে যাব। তো এই কথা শোনার পর কবিরাজ তাকে বলে যে তুই আজকেও যাকে ধরলি এই মহিলাও খুব গরিব, গরু তো দূরের কথা, একটা ছাগল দেয়া তো দূরের কথা, একটা মুরগি দেওয়ার সামর্থ্য তার নেই, তোকে কিচ্ছু দিতে পারবো না, তুই এখান থেকে যাবি নাকি তোকে বোতল বন্দি করবো, নেক্সট টাইম কিন্তু তুই আর কারো উপর প্রভাব বিস্তার করার সুযোগ পাবি না। এই কথা বলার সাথে সাথে ওই কবিরাজ তার মতো করে রুকিয়া শুরু করে দেয়। এবারও এই কবিরাজ ওই জিনটাকে তাড়াতে সক্ষম হয়। তবে এবারও কিন্তু জিনটি যাওয়ার আগে বলে যায় যে মনে রাখিস কবিরাজ, আমি আমার দাবি কিন্তু পূরণ করে এখান থেকে যাব, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। তো জিনটির মুখে কথা শোনার পর ওই কবিরাজ বেশ চিন্তিত হয়ে যায় এবং সবাইকে সাবধানে থাকতে বলে। বিশেষ করে মানে রাতের বেলা আপনারা বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবার আসি ঠিক তার পরের দিনের ঘটনা। তবে ওই দিনই রাতের বেলা যে ঘটনাটি ঘটে সেটা হলো ওই পাশের বাড়ির এক চাচি প্রায় মাঝরাতের দিকে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে। তো ওয়াশরুমে যাওয়ার পর মানে ওয়াশরুমের কাছাকাছি এসেছেন, হঠাৎ করে চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে যান। তো ওনার চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসে, তারা ঘুম থেকে জেগে যায়। তো সেখান থেকে তারা উদ্ধার করে ঘরে নিয়ে আসার পর অনেক চেষ্টা করে তার জ্ঞান ফেরানো হয়। তো জ্ঞান ফেরার পর থেকে জিজ্ঞেস করে তুমি চিৎকার দিয়ে অজ্ঞান হলা কেন? তখন উনি বলছেন যে উনি যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ করে নজর পড়ে ওই যে ময়লা পুকুর যেটা ময়লা আবর্জনায় ভরে আছে, ওইখানে যখন নজর পড়েছে তখন উনি দেখেন একজন মহিলা, তার পাশে কালো কুচকুচে রঙের একটা গরু, এই গরুটার গলায় দড়ি আছে এবং ওই দড়ির একটা অংশ ওই মহিলার হাতে রয়েছে। তো ওই কলপারে থাকা যে লাইট, ওই লাইটের আলোতে কিন্তু উনি দূরে ওইটা স্পষ্ট দেখেছিলেন। উনি দেখেছিলেন যে ওই মহিলাটা ওই গরুর দড়ি ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু উনি যখন ওই ওয়াশরুমের দিকে গিয়েছেন এবং হঠাৎ করে ওই মহিলাটার চোখাচোখি হয়ে গেছে। উনি এটাও দেখেছেন যে ওই মহিলাটি মানে যেটা ওই ময়লা পুকুরের ভিতরে দাঁড়ানো, স্বাভাবিক আকৃতির থেকেও ওই মহিলাটির আকৃতি বেশ লম্বা এবং মনে হচ্ছিল গায়ে ছেঁড়া টাইপের কাপড় চোপড় জড়ানো এবং প্রচন্ড রকমের দুর্গন্ধ চারদিকে ছড়াচ্ছিল। আরো একটি ব্যাপার হলো ওই মহিলা যেখানে দাঁড়িয়ে ছিল ওই জায়গাটা তো পুকুরের পানির উপরে ময়লা, ওখানে কিন্তু একটা মানুষ কেন ছোট একটা বিড়াল দাঁড়ালেও কিন্তু ওই ময়লার মধ্যে ডুবে যাবে।
ওখানে একটা গরু আর একটা মহিলা দাঁড়িয়ে আছে। এটা কি স্বাভাবিক কিছু? নিশ্চয়ই স্বাভাবিক কিছু না। মূলত হঠাৎ করে যখন চোখাচোখি হয়ে গেছে আর এই বিষয়টা ওনারা দেখেছেন, তখনই উনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তো আপাতত এই ব্যাপারটা শুনলে স্বাভাবিকই মনে হতে পারে, কিন্তু আসল ব্যাপারটা আর একটু পরে বোঝা যাবে। সেটা হলো, পরের দিন সকালবেলা শোনা যায় ওই পুকুর সংলগ্ন একটা বাড়ি এবং ওই বাড়ি যে গোয়াল ঘর ছিল, ওই গোয়াল ঘরে রাখা একটি কালো ষাঁড় গরু কোনো কারণ ছাড়াই মারা গেছে। অথচ মালিকের কথা অনুযায়ী ওই গরুটা সম্পূর্ণ সুস্থ ছিল। আরো একটি অবাক করা বিষয় হলো, ওই গরুটা কিন্তু সম্পূর্ণ অক্ষত ছিল। বিষয়টা এরকম না যে ওই গরুর শরীরে মনে হচ্ছে কোনো রক্তই নেই, একদম ফ্যাকাশে হয়ে গেছে, বিষয়টা এরকম না, একদম অক্ষত। ওই অবস্থাতে কোনো কারণ ছাড়াই ওই গরুটা কেন মারা গেল, এই বিষয়টা বোঝা যাচ্ছিল না তখন। তো এই ঘটনার পর ওই যে গরু যেই বাড়িতে মারা গিয়েছে, ওনারা ওই কবিরাজকে ডাকেন। তো ডাকার পর ওই কবিরাজ কি করেছেন, ওই দিন অবশ্য আর একটা লোক ওনার সাথে নিয়ে এসেছিলেন। দুইজন মিলে ওই বাড়ি সহ কয়েকটি বাড়ি ওনারা বন্ধ করে দিয়েছিলেন, যেহেতু বারবার এই পুকুরের আশেপাশের কয়েকটা বাড়িতে এই ধরনের সমস্যা হচ্ছিল। তো বাড়ি বন্ধ করে দেওয়ার পর 7 থেকে 8 মাস সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। তবে বিপত্তি সৃষ্টি হয় পুকুর পার ঘেঁষা যে তুলা গাছ, ওই তুলা গাছের ডাল একটা কাটা হয়েছিল। এই ডাল কাটার পরে, গাছের ডাল কাটার পরের দিন ওই গাছের থেকে 20 মিটারের মধ্যে থাকা একটি বাড়ির একটা মেয়েকে জিন আসর করে। হঠাৎ সুস্থ স্বাভাবিক একটা মেয়ে পাগলামি শুরু করলে স্বাভাবিকভাবে মানুষের চিন্তা তো জিনে আসর করেছে এই দিকেই যায়, তাই না? আর এইটার সাথে তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। বিশেষ করে এই রক্ত বের হওয়া দেখে দ্রুত তাকে হসপিটালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন থাকার পর রক্ত বের হওয়া বন্ধ হলেও তার এই পাগলামির যে ব্যাপারটা, এটা কিন্তু কোনো উন্নতি হয়নি। ডাক্তাররা তাকে হসপিটাল থেকে আপাতত রিলিজ দিয়ে দেন এবং বাড়িতে নিয়ে যেতে বলেন। তো বাড়িতে নিয়ে আসা হয়। অবস্থা বেগতিক দেখে ওই মেয়েটার মা আবার ওই কবিরাজকে ডাকেন, যিনি বেশ কয়েকটা বাড়িতে চিকিৎসা করেছিলেন। তো ওই কবিরাজ আসার পর ওই কবিরাজের সাথে ওই মেয়েটা কথা বলতে শুরু করে। ওই কবিরাজকে ওই মেয়েটার ভেতরে থাকা ওই জিনটা বলে, কিরে কবিরাজ, দেখ তুই কিন্তু আমাদেরকে থামাতে পারছিস না। কবিরাজ আবার বলে ওঠে, তুই আবার আসছিস? তুই আবার আসলি কেন? তুই তো একটা ষাঁড় গরু মেরেই ফেলছিস। তুই তো তোর পাওনা নিয়ে গেছিস, ওরা যদি দেয় নাই, তুই তো তোর পাওনা বুঝে নিয়ে গেছিস। তাহলে এই নির্দোষ মেয়েটাকে তুই কেন কষ্ট দিচ্ছিস? তোকে 2 বার ছেড়ে দিয়েছি, এইবার আর তোকে ছাড়বো না। তুই কিছু চাইলেও আর দেবো না, না চাইলেও তোকে এখন বোতলে বন্দি করব। কবিরাজের কথা শুনে ওই মেয়েটির ভেতরে থাকা ওই জিনটা বলতে শুরু করে, ওরে কবিরাজ, তুই ভুল করছিস। তুই যাকে ভাবছিস আমি সে না, আমরা তো 2 বোন। আর তুই যাকে ভাবছিস ও আমার একটা বোন, যাকে তুই 2 বার কষ্ট দিয়েছিস, যার ফলে সেখান থেকে চলে গেছে। আর ওই রাত্রে ওই মহিলা যাকে দেখেছিল সেটা আমারই বোন। আর আমার বোন চলে গেছে, ভেবেছিলাম আমিও চলে যাব, আমার পরিবারের সবাই চলে গেছে। কিন্তু তুই বিশাল বড় একটা ভুল করেছিস। তুই এই বাড়িটি বন্ধ করেছিস, আর এই বাড়ি বন্ধ করার কারণে আমি এই বাড়ির ভিতরে বন্দী হয়ে গেছি। আমি কোথাও বেরোতে পারতেছি না, এখন আমাকে তো যাইতে হবে। এই কারণেই আমি এই মেয়েটাকে ধরছি। তুই এই বাড়ির চারদিকে যেই বন্ধ দিয়েছিস, এই ফাড়াটা কেটে দে, আমি চলে যাই। আমি এই মেয়ের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে ধরি নাই, কিন্তু তোরা আমাকে বাধ্য করতেছিস। আমি অনেক চেষ্টা করছি চলে যাওয়ার জন্য, আমি পারতেছি না, আমাকে যাওয়ার ব্যবস্থা কর। তখন কবিরাজ তার মতো করে ওই জিনটাকে ওখান থেকে বিদায় দিয়ে দেন এবং ওই বাড়িটাও আরো ভালো করে বন্ধ করে দেন। তো এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। তো ঘটনাটির সূত্রপাত আসলে অনেক আগের। যে প্রেক্ষাপটে মামুনুর রশিদ ভাই সহ আশেপাশের অনেক মানুষ এই ঘটনাটি জেনেছিলেন, সেই প্রেক্ষাপটে আমরা পরে আসি। আমরা একদম শুরু থেকে আসি। এই যে মাসুক আলম্মার যিনি মানে ওই নানু, ওনার নানুর নামটা আসলে মামুনুর রশিদ ভাই বলতে পারেন নাই। তো
নানু বলে ডাকতেন। তো ওই নানু কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেননি, ওনার জন্ম হয়েছিল ভারতের আসামে, মুক্তিযুদ্ধের বেশ আগে। ওনার বিবাহ হলে উনি তখন বাংলাদেশে চলে আসেন। আর এই নানুর বাবা, ওনার কিন্তু ঢাকাতে খুব রেগুলারই আসা যাওয়া ছিল। কারণ হচ্ছে এই নানুর পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত ছিলেন, বিভিন্ন ধরনের কাপড়, লুঙ্গি এগুলো তৈরি করতেন। মানে ওই সময়ের প্রেক্ষাপটে যেই ধরনের কাপড়গুলো বা লুঙ্গিগুলো সাধারণত তৈরি করা হতো, ওই ডিজাইনের কাপড়গুলো ওনারা তৈরি করতেন। এবং বেশ অনেক কাপড় হয়ে গেলে উনি পুরান ঢাকাতে এসে সেগুলো বিক্রি করতেন। তো এইভাবেই চলছিল, বেশ ভালোই চলছিল। ওই নানুর বয়স ওই সময়ে ধরেন 7 কি 8 বছর, এমন একটা সময়। বাচ্চাদের সাথে উনি খেলাধুলা করছিলেন। সময়টা বিকাল আসরের পর, মাগরিবের খুব আগে তা না, একদম আসরের পরপরই ঘটনা আর কি। তো ওনারা মাঠের মধ্যে খেলাধুলা করছিলেন, হঠাৎ করে একটা বাতাসের পাক সৃষ্টি হয়, ছোটখাটো একটা ঘূর্ণিঝড়ের মতো, সাইক্লোনের আকৃতি যেরকম হয়। গ্রামে কিন্তু এগুলোকে বানকুরালি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে, তবে এটাকে বানকুরালি নামেই অনেকে চিনে থাকেন আর কি। আর এই বানকুরালির একটি ভিডিও কিন্তু সম্প্রতি আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আপলোড করা হয়েছিল। একটি ধান ক্ষেতের মধ্যে বাতাস পাক দিচ্ছে, বিভিন্ন ধানের অংশগুলো সেই পাকের মধ্যে পড়ছে। এগুলো কিন্তু প্রাকৃতিক কারণেও হয়, এটা যে সবসময় প্যারানরমাল বিষয় তা না, প্রাকৃতিক কারণে এগুলো কিন্তু হয়, এটারও ব্যাখ্যা রয়েছে। তো যাই হোক, তো হঠাৎ করে এরকম বানকুরালি সৃষ্টি হয়। তো এই বানকুরালি যখন সৃষ্টি হয়, গ্রামের বাচ্চারা এটা দেখে ভয় পায়, ভয় পেয়ে যে যেদিকে পেরেছে দৌড় দিয়ে চলে গিয়েছে। তো এই বানকুরালিটা কি করে, আস্তে আস্তে এই নানুর দিকে এগিয়ে আসতে শুরু করে। তো নানু তো ছোট মানুষ, ওই জিনিসটা দেখে ওনার ভালোই লাগে। উনি আবার বানকুরালির দিকে এগিয়ে গিয়েছিলেন। আর আগানোর পরপরই উনি এক ভয়ানক দৃশ্য দেখেন। উনি দেখেন ওই বানকুরালির ভেতরে ভয়ানক আকৃতির এক দানবের মতো কিছু একটা দেখা যাচ্ছে। ওই জিনিসটার চোখ খুব ভয়ানক, দাঁতগুলো ভয়ানক, চেহারা ভয়ানক, ভয়ানক একটা হাত নাকি ওই বানকুরালির ভেতর থেকে তার দিকে বাড়িয়ে ধরতে গিয়েছে। আর ওই সময় উনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। ওই আশেপাশে আবার কয়েকজন লোক ওই দিকে এগিয়ে আসছিলেন। তো ওনারা আবার এই দৃশ্যটা দেখেছেন যে নানু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। ওনারা দৌড়ে ওখানে গিয়ে নানুকে উদ্ধার করে বাড়িতে নিয়েছেন। তবে ওনারা যখন ওইদিকে গিয়েছেন, ওই বানকুরালিটা নাকি অন্য দিকে চলে গেল। তো এরপরে ওনার যখন জ্ঞান ফেরার পর যখন ওনাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল, তখন উনি এই পুরো ঘটনাটা পরিবারের সকলকে খুলে বলেন। তো পরিবারের সকলে চিন্তা করেছে যে এরকম বানকুরালি তো বিভিন্ন সময় হয়, তারাও অনেক সময় শুনেছে এগুলোর মধ্যে নাকি বিভিন্ন দেবদানব থাকে, আবার প্রাকৃতিক কারণেও হয়। অনেক সময় অনেকে মজা করে ওর ভিতরে গিয়ে দাঁড়ায়, ওই কখনো তো কিছু হয় না, আবার কখনো কখনো হয়। ওরা এরকম চিন্তা করেছে যে হয়তোবা ওই রকমই কোন একটা বিষয় ছিল যেটার মধ্যে কোনো দেবদানব ছিল। যেহেতু অজ্ঞান হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হচ্ছে না, মনে হয় সমস্যাটা কেটে গেছে। এবং ওই জিনিসটা তাকে হাত দিয়ে ধরেই প্রায় ফেলেছিল, এই জিনিসটাও কিন্তু ওই নানু তার মা বাবাকে বলেছিলেন আর কি। তো যাই হোক, এরপরে বেশ কয়েক মাস কেটে যায়, কোনো সমস্যা নেই। একদিন কি হয়, হঠাৎ করে উনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর কিছু লোক তাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে যায়। ওনার যখন জ্ঞান ফেরে তখন জিজ্ঞেস করা হয় যে উনি কি দেখেছিলেন। তখনই দেখেন যে বানকুরালির ভেতরে যে ভয়ানক অবয়বটা, ওই অবয়বটাকে নাকি উনি দেখেছিলেন। ওই অবয়বটা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপরেই উনি ভয়ে অজ্ঞান হয়ে যান। আর ওই সময়ও কোনো না কোনো ভাবে, কাকতালীয় ভাবেই হোক, আল্লাহর রহমতে হোক, ওই দিক দিয়ে কোনো মানুষ যাচ্ছিল, যার কারণে ওই জিনিসটা আসলে নাকি হয়নি। এটা হয়েছিল কি, যে এই জিনিসটা আরো ভালো করে জানতে পেরেছিলেন এই নানুর বাবা, যিনি উনি একজন কবিরাজের কাছে গিয়েছিলেন। তো কবিরাজ বলেছিলেন এই কথা যে ওই দিক দিয়ে লোক যাচ্ছিল, তো এই জন্য ওই জিনিসটা পারে নাই। তবে তোমার মেয়ের উপরে এক ভয়ানক দেও আসর করেছে, এই দেওটা তোমার মেয়ের বড় ধরনের কোনো ক্ষতি করবে। তখন এই নানুর বাবা ওই কবিরাজকে বলেন যে এটা একটা সমাধান তো করার দরকার, কারণ আমার মেয়ে ছোট মানুষ, ও বড় হবে, ওর ঘর সংসার আছে, তো এই সমস্যাগুলো থেকে গেলে তো বড় ধরনের একটা বিপদে পড়বে আমার মেয়ে, এবং আমরাও তো
আমার মেয়েকে নিয়ে খুব পেরেশানিতে থাকবো, তো এই বিষয়টা সমাধান করেন। ওর অল্প বয়স, আর যেহেতু ঘটনাটার সূত্রপাত হয়েছে মাত্র, বিষয়টা আর বাড়তে দেয়া যাবে না। তখন ওই কবিরাজ বলেন যে ঠিক আছে, তোমার বাড়িতে আমি যাব, এইখানে থেকে কোনো কাজ করা যাবে না। তো কবিরাজের বাড়ি থেকে ওই নানুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না। তো কবিরাজ একদিন আসেন, এসে ওই জিনিসটাকে নানুর উপর অনেক কষ্টে হাজির করান। তো কোনোভাবেই ওই জিনিসটা যাবে না। ওই জিনিসটার একটাই কথা যে এই মেয়েটাকে আমি নিয়ে যাব। তখন ওই নানুর বাবা কবিরাজকে বলেন যে ওকে জিজ্ঞাসা করো ও কি হইলে যাবে, কি চাই, সে যা চায় আমার সাধ্যের মধ্যে আমি সেটাই দেবো, সেটা আমার সাধ্যের মধ্যে কুলায়, আমি সেটাই দিয়ে দেবো ওকে, কিন্তু আমার মেয়েকে ছেড়ে যেন ওটা চলে যায়। কিন্তু ওই জিনিসটা কোনোভাবেই যাবে না। ওই জিনিসের একটাই কথা, কোনো একটা নির্দিষ্ট সময়ে ওই বানকুড়ালির কাছে ওই মেয়েটা চলে আসার কারণে এই দেও তাকে নিয়ে যাবেই। একে নিয়ে গেলে তার প্রভাব ক্ষমতা বাড়বে। এই কারণেই মূলত এই দেও তাকে ছেড়ে যাবে না। দেও তো কোনোভাবে যেতে চাচ্ছে না। একটা পর্যায়ে কবিরাজ খুব বিরক্ত হয়। বিরক্ত হয়ে কি করে, ওই দেওটাকে একটা কাচের বোতলে উনি বন্দি করে ফেলেন। বন্দি করার পর ওটার মুখ খুব শক্ত করে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে উনি লাগিয়ে দেন এবং ওটার উপর সিলমোহরও মেরে দেন, যেটা কোনোভাবেই যাতে কেউ সহজে খুলতে না পারে। এবং বৃষ্টি হোক, পানি হোক, ঝড় বাদল, কোনো কিছুতেই ওই জিনিসগুলো নষ্ট হবে না। মানে এমন ভাবে উনি সিলগালা করে দিয়েছিলেন ওই জিনিসটা। এবং ওই বোতলটা ওই কবিরাজ ওই নানুর বাবার হাতে দিয়ে দেন, বলে দেন যে এইটা খুব এক নির্জন জায়গায়, যেখানে মানুষজন চলাফেরা করে না, এমন একটা জায়গায় এই জিনিসটা আপনি ফেলে দেবেন। তো এরপরে কিন্তু একদম স্বাভাবিক, নানু একদম স্বাভাবিক হয়ে যান। একটা স্বাভাবিক বাচ্চা যেমন থাকে ঠিক তেমনই উনি বড় হন, ওনার বিয়ে হয়। বিয়ের পর উনি বাংলাদেশে চলে আসেন ওনার হাজবেন্ডের সাথে। তো এদিকে কিন্তু একটা ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে এই যে নানুর যিনি বাবা, উনি তো আসাম থেকে মাঝে মাঝে ওই ওনার বানানো কাপড়গুলো নিয়ে পুরান ঢাকায় আসতেন বিক্রি করার জন্য। এখানে একটা নির্দিষ্ট জায়গায় উনি এই কাপড়গুলো সেল করতেন। তো উনি যখন পুরান ঢাকাতে আসেন, আসার পর উনি কিন্তু ওই সাথে করে ওই বোতলটাও নিয়ে এসেছিলেন। আর বোতলটা আনার পর পুরান ঢাকায় কিছু মানুষদের কাছে জিজ্ঞাসা করে একটা পুরনো কুয়া ছিল, অনেক পুরনো কুয়া ওই সময়। এটা কিন্তু সময়কালটা 1950 সালের শেষ দিক বা 60 সালের দিকে, একদম শুরুর দিকে, 62-63 এরকম একটা সময়, আর কি নির্দিষ্ট করে সাল বলা যায় না। তো উনি ওই বোতলটা নিয়ে এসে ওই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। ওই কুয়াটা ওই সময় একদম পরিত্যক্ত ছিল, ব্যবহারের অনুপযোগী ছিল। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ময়লা টয়লা ফেলা হয়েছে, আস্তে আস্তে ওই কুয়াটা ভরে গেছে। ওই কুয়াটা আস্তে আস্তে একদম মাটির সাথে মিশে যায়, ওটার অস্তিত্বই একদম বিলীন হয়ে যায় একটা সময়। এইভাবে কিন্তু নানুর বিয়ে হয়ে গেছে। তারপরে নানু দেশে এই বাংলাদেশে এসেছেন। এরপরে মানে ওই সময় তো পূর্ব পাকিস্তান ছিল, এরপর দেশ স্বাধীন হয়েছে, ওনারা এখানেই আছেন। নানুর বাবা মারা গেছেন বহু আগে, নানুর সন্তানাদি হয়েছে, সন্তানাদি হয়েছে। সময় আস্তে আস্তে চলে এসেছে 2006 কি 2007 সাল। এর মধ্যে এক সন্ধ্যায় হঠাৎ করে মামুনুর রশিদ ভাই উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর খবর পান যে এই যে নানু, এই মাসু খালাম্মার মা, তাকে নাকি জিনে ধরেছে। তো উনি তো এই নানুকে খুব সম্মান করতেন, নানুও তাকে খুব স্নেহ করত। তো নানুর এই ধরনের সমস্যা, একটা মুরব্বী মানুষ, 78 কি 80 বছর বয়স, এই বয়সে জিনে ধরেছে তাকে, একদম সুস্থ স্বাভাবিক মানুষ। ওনাকে দেখতে গিয়েছেন এই মামুনুর রশিদ ভাই। তো দেখতে যাওয়ার পর দেখেন যে নানুর অবস্থা খুব খারাপ। নানুকে বেশ শূন্যে তুলে বেশ কয়েকবার আছাড় মারা হয়েছে। একটা 80 বছরের কাছাকাছি একজন বয়স্কা মহিলাকে যদি এভাবে শূন্যে তুলে আছাড় মারা হয়, ওনার অবস্থা কেমন হতে পারে? প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কতটুকু আঘাত উনি পেয়েছেন। তো উনি তো ভালো করে কথাই বলতে পারছেন না। তো ওই সময় উনি কিন্তু পজেসড অবস্থায় রয়েছে, পজেসড অবস্থায় উনি এলোমেলো কথা বলছেন। তো ওই সময় মামুনুর রশিদ ভাই ওই বাড়িতে যান। যাওয়ার পর উনি শুনতে পান যে ওই জিনিসটা বলছে
মানে ওই নানুর ভেতর থেকে, যে বহু বছর পর আজ মুক্তি পেলাম, আর এই বুড়িটাকে আমি মেরেই ফেলবো, এর জন্যই আমাকে এত বছর বন্দি থাকতে হয়েছে। এখন নানুর যেই সন্তানাদি, ওনারা কিন্তু ছোটবেলার এই বিষয়টা শুনেছিলেন, কিন্তু অনেকটাই ভুলে গিয়েছিলেন। শুনেছিলেন যে তার মায়ের সাথে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, তার মা যখন ছোট ছিলেন। তো যখন এরকম এলোমেলো কথা ওনার মুখ দিয়ে বের হচ্ছিল, তখন এই নানুর যেই ছেলে, উনি জিজ্ঞেস করছিলেন যে আমার মার কারণে তুমি বন্দি ছিলা, ঘটনা কি? তখন উনি বলেন যে তোর মায়ের বাবা এই পুরান ঢাকায় এসে একটা কুয়ার মধ্যে একটা বোতল ফেলে দেয়, ওই বোতলের মধ্যে আমি বন্দি ছিলাম। আমি এই বোতলের মধ্যে বন্দি থেকেই ওর বড় হওয়া, ওর বিয়ে হওয়া, ওর সন্তানাদি হওয়া সব খোঁজ খবর পাইছি। আমি খালি অপেক্ষায় ছিলাম কবে আমি বেরোতে পারবো। আর যেই জায়গাটাতে কুয়া ছিল ওই জায়গাটা তো ভরে গেছে, তো ওই জায়গায় একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, এবং ওখানকার পিলারগুলো পাইলিং করার সময় যখন খনন কার্য করা হচ্ছিল এক্সক্যাভেটর দিয়ে, তখন মূলত এই কাচের বোতলটা বের হয়ে যায় এবং কোনোভাবে সেটা ভেঙে যায়, আর তখনই আমি মুক্তি লাভ করি। আর মুক্তি লাভ করেই আমি একে এসে ধরেছি, একে তো ছাড়বো না, একে আমি মেরেই ফেলবো। তো এই যে নানুর যারা সন্তানাদি, ওনারা কিন্তু জানতেন যে এই ধরনের সমস্যা যদি হয় তখন কোনো কিছু তাদেরকে দিতে হয়, দিলে ওই জিনিসটা চলে যায়। তখন নানুর যে ছেলে, ওই ছেলে বলেন যে দেখো আমার মার অনেক বয়স হয়ে গেছে, উনি একদম বৃদ্ধা একজন মানুষ, তুমি ওকে মেরে কি করবা? এর থেকে তুমি কি চাও বলো, আমরা আমাদের সাধ্য অনুযায়ী দিয়ে দিব। তখন ওই জিনিসটা একটা পর্যায়ে বলে যে হ্যাঁ ঠিক আছে, আসলে এও তো অনেক বয়স হয়ে গেছে, আজ আমি চলে যাব, কিন্তু আমি যদি এখন কিছু না নিয়ে যাই তাহলে আমারও ক্ষতি হবে, আমাকে কিছু একটা নিতেই হবে। আর সেটা হলো তোরা একটা ষাঁড় গরু আমাকে দিবি। তো এই কথা শোনার পর ওনারা বলেন যে আচ্ছা ঠিক আছে তাই দেব, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা এই বাংলাদেশ জুট মিলে ছোটখাটো চাকরি করি, পরিবারের অনেকেই করে, আমরা তো খুব বেশি টাকায় বেতন পাই না, একটা গরুর দামও তো অনেক, আমাকে বা আমাদের পরিবারকে তুমি 2 সপ্তাহ সময় দাও, 2 সপ্তাহ পর আমরা এই জিনিসটা দেব। কিভাবে দিব? তখন নাকি ওই অবয়বটা বলে যে এই জিনিসটা একটা ফাঁকা জায়গায় যেখানে মানুষজনের আসা যাওয়া কম, এইখানে ছেড়ে দিয়ে আসবা, আল্লাহর নামে ছেড়ে দিবা, তখন ওই জিনিসটা আমি নিয়ে চলে যাব। ওই জিনিসটাকে কিন্তু জবাই করে দিতে হবে না। তখন বলে আচ্ছা ঠিক আছে আমরা এটাই করব। 2 সপ্তাহ সময় নিয়েছেন, ওনারা তো টাকা পয়সা গুছিয়েছেন, এখন ওনাদের হাতে তো ওরকম টাকা পয়সা নাই, ওনাদের আর্থিক অবস্থা তো ওরকম ভালো না। অনেক কষ্টে 18-19 হাজার টাকা ওনারা সবাই মিলে গুছিয়েছিলেন, কিন্তু ওই 2006-7 সালের দিকেও 18-19 হাজার টাকায় বড় একটা ষাঁড় গরু কিন্তু পাওয়া যেত না। তখন ওনারা তো চিন্তায় পড়ে গেলেন। তারপরেও ওনারা হাটে গিয়েছেন, ওনাদের একটা হাট হতো আর কি। তখন ওই হাটে যাওয়ার পর ওনারা তো আর ওই গরু মিলাতে পারেন না, ওরকম বড় একটা ষাঁড় গরু ওই টাকার মধ্যে। যেগুলো হয় সেগুলো বাছুর, আর কিছু হয় যেগুলো একদম জীর্ণ শীর্ণ, ওগুলোর শরীরে হাড় ছাড়া কোনো মাংস নেই। ওনারা চিন্তা করেন এই গরু দিলে আবার না জানি কোনো সমস্যা হয়, আবার ওই গরুরও যে দাম, তারপরও সেগুলো দামে ওনারা আসলে মেকআপ করতে পারছিলেন না। একটা পর্যায়ে ওনারা বিফল হয়ে ফেরত আসেন। ঠিক 2 সপ্তাহের মাথায় ওই নানুর উপর ওই দানবটা আবারও সওয়ার হয় এবং আবারও ওই নানুর উপর প্রচন্ড নির্যাতন করতে থাকে। বলে যে তোরা কথা দিয়ে তো কথা রাখিস নাই, তোরা লোক ভালো না, তোর মাকে এখন মেরেই ফেলবো। তখন সবাই মিলে ওনার সন্তানাদিরা সবাই মিলে অনুরোধ করেন। এর মধ্যে এক সন্তান বলে ওঠে যে দ্রুত কোন একটা কবিরাজকে ডেকে নিয়ে আসো। তখন ওই জিনিসটা আবারও বলে ওঠে, কবিরাজকে যদি ডাকতে যাস তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোর মাকে মেরে ফেলবো। ভালোই ভালোই বলতেছি, কথা গায়ে লাগে না, আবার কবিরাজ ডাকতে যাচ্ছ। তখন আবার ওনারা থেমে যান যে না, কোনো হুজুর কবিরাজ ডাকা যাবে না। ওই অবস্থাতেও সাহস করে এই নানুর একজন ছেলে, উনি বলেছিলেন যে আমাদেরকে আর একটা সপ্তাহ সময় দাও, আমরা আসলে গরিব মানুষ, আমরা যেই টাকা নিয়ে গেছিলাম বাজারে এই টাকা দিয়ে
আমরা গরু গুছাইতে পারি নাই, আমাদেরকে একটা সপ্তাহ সময় দাও, যে কোনোভাবেই হোক আমরা এটা গুছাই নেব। তখন এই বিষয়টাও ওই জিনটা মেনে নেয়, মেনে নিয়ে সে চলে যায়। এরপরে এক সপ্তাহ নানু স্বাভাবিক। এর মধ্যে একটা হাট হয় বুধবারের দিন ওনাদের ওই এলাকাতে একটা নির্দিষ্ট জায়গায়। ওইখানে গিয়ে একটা বাছুর থেকে একটু বড় জীর্ণ শীর্ণ একটা ষাঁড় গরু ওনারা কিনেছিলেন। অনেকে এই ধরনের গরু কিনে লালন পালন করে একটু মোটা তাজা করে পরবর্তীতে আবার বিক্রি করে দেন। তো ওই ধরনের গরু ওনারা একটা কিনেছিলেন, এবং কেনার পর ওনারা বাড়িতে আনার পর আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওই গরুটা ছেড়ে দেন। ওনারা চিন্তা করেছেন গরুটা যেদিকে ছেড়েছিলেন ওই দিক দিয়ে আসলে চলে যাবে। তো ছেড়ে দিয়ে ওনারা ঘরে যেই এসেছেন, হঠাৎ করে দেখেন ওনার মায়ের চোখগুলো বড় বড় রক্তবর্ণ, এবং একটা কথাই বলছে, এই জামালের কত বড় সাহস, ও আমার গরুটা ধরছে, ওর সাহস কত বড়, এক্ষুনি যা জামালকে যায় বল, যদি এক্ষুনি ওই গরুটা না ছাড়ে তাহলে জামালকে তো মারবই, ওর একটা বাচ্চা মেয়ে আছে ওকেও মারবো, ওর বংশ আমি নির্বংশ করে ছাড়বো। ও এত বড় সাহস জানি শুনে আমার গরু ধরলো। এখন এই জামালটা হলো ওই বাংলাদেশ জুট মিলের ওইখানে একটা মসজিদ আছে, এই মসজিদের মুয়াজ্জিন প্লাস খাদেম। তো উনি জানতেন যে আল্লাহর নামে একটা গরু ছেড়ে দেওয়া হবে। তো আল্লাহর নামে গরু ছেড়ে দেওয়া হলে অনেকেই চিন্তা করেন এই গরুটা প্রথমে যে ধরবে সেটা তার হয়ে যাবে। তো উনিও তো গরিব মানুষ ছিলেন, উনি চিন্তা করেছেন যে ওরা তো এই গরুটা ছেড়েই দেবে আল্লাহর নামে, তাহলে এই গরুটা আমি ধরবো। তো উনিও ওরকম অপেক্ষায় ছিলেন। আর ওনারা তো একটা নির্জন সময় বা এমন একটা সময় ছেড়েছেন আশেপাশে লোকজন নেই, আর আল্লাহর নামে গরু ছাড়বেন এরকম একটা বিষয় ওই জামাল হুজুর জানতেন। কিন্তু মূল যে বিষয়টা, মানে একদম এই জিনে এই জিনিসটা নিয়ে যাবে, গরুটা নিয়ে যাবে, এই অতগুলো বিষয় আসলে উনি ওইভাবে অবগত ছিলেন। যার কারণে যখনই দেখেছেন যে এই মাসুক আহমদের বাড়ি থেকে ওই গরুটা বের হয়েছে, তখনই ওইটা উনি ধরেছেন, ধরে গরুটাকে স্বাভাবিকভাবে উনি ওনার বাড়িতে নিয়ে গেছেন। তো এই জিনিসটা কিন্তু ওই জিন বুঝে গেছে যে জামাল হুজুর সে এই জিনিসটা ধরে রেখেছে, এই গরুটা ধরে রেখেছে। এই কারণেই সে এই নানুর উপর পজেসড হয়ে এই বিষয়টা বলেছে। তৎক্ষণাৎ এই নানুর সব ছেলে মেয়ে যারা ওখানে ছিলেন তারা তো দৌড়ে ওই জামাল হুজুরের বাড়িতে গেছেন, গিয়ে দেখেন সত্যি ওই গরুটা উনি বেঁধে রেখেছেন, গরুটার রাত্রে খাবারের জন্য অ্যারেঞ্জ করছেন উনি। তো এসেই ওনারা বলেন যে হুজুর তাড়াতাড়ি এটা ছাড়েন, নাহলে কিন্তু আপনি সহ আপনার বংশ নির্বংশ হয়ে আপনার মেয়েও মারা যাবে। আপনি তো জানেন না যে এই গরুটা আসলে কিসের জন্য, এটা আল্লাহর নামে ছাড়া হচ্ছে ঠিক আছে, কিন্তু এই গরুটা ওই জিনে নিয়ে যাবে, এই জন্য আল্লাহর নামে ছাড়া হয়েছে, এটা কারো জন্য অন্য কারো জন্য এটা ছাড়া হয় নাই। সাথে সাথে এই জামাল হুজুরের স্ত্রী ঘর থেকে বের হয়ে নিজের হাতে দড়ি খুলে দিয়ে বলে যে তাড়াতাড়ি আপনারা গরু নিয়ে যান, আমার স্বামী ভুল করে ফেলছে, ও বুঝতে পারে নাই আসলে স্বাভাবিকভাবে যে নিয়মে গরু ছাড়া হয় ও ওইটাই মনে করছে, আমরা তো গরিব মানুষ, এই জন্য সে আসলে বুঝতে পারেনি, আপনারা এটা নিয়ে যান, দ্রুত নিয়ে গিয়ে ভালো একটা জায়গায় ছেড়ে দেন, আপনারাও বাঁচেন আমরাও বাঁচি। তখন ওই গরুটা নিয়ে ওনারা এই বাগদি নামক নাকি ওইখানে একটা জায়গা আছে, ওই বাগদি ওই এলাকাটা পার হয়ে সিএমবি নামক আর একটা জায়গা আছে, ওই সিএমবির ওইখানে গিয়ে ওই গরুটা ওনারা ছেড়ে দিয়েছিলেন। এবং ছেড়ে দেওয়ার পর আর কখনোই ওই গরুটাকে আর কেউ দেখেনি। ধারণা করা হয় ওই জিনটা ওই গরুটাকে নিয়ে গেছে। আর এরপর থেকে ওই নানুর সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। ওই ছোটবেলায় হয়েছিল, এরপরে হঠাৎ করে হলো, তারপরে কয়েকবার এই গরু রিলেটেড কারণে দেয়া নেয়ার কারণে কয়েকবার ওনার উপর পজেসড হয়েছে, ওনাকে কষ্ট দিয়েছে। আর সর্বশেষ এই গরুটা যখন ফাইনালি ওই জিনটা নিয়ে যায়, এরপরে আল্লাহর অশেষ রহমতে নানুর আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি।